আমাদের C2 লেকচার আমরা শুরু করতে যাচ্ছি। C2 লেকচারটা হলো গিয়ে মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটার উপর। তো আমরা শুরু করলাম মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম দিয়ে, এরপর আমরা অরবিটাল সংকরণ থেকে রাসায়নিক বন্ধনের দিকে আস্তে ধীরে অগ্রগামী হব। তো আমরা সবার প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাই যে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা জানি আমাদের মৌলগুলোকে চার ভাগে ভাগ করে, চারটা ব্লকে ভাগ করে। S ব্লক মৌল, P ব্লক মৌল, D ব্লক মৌল, F ব্লক মৌল। তো আমাদের যদি একটা ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা একটা s অরবিটালে প্রবেশ করে তখন তাকে আমরা বলি s ব্লক মৌল। যদি p অরবিটালে প্রবেশ করে তাহলে আমরা বলি p ব্লক মৌল। d অরবিটালে যদি সর্বশেষ ইলেকট্রন যায় আমরা বলি তাকে d ব্লক মৌল। আর যদি f অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটা উপস্থিত থাকে তখন আমরা তাকে বলি f ব্লক মৌল। তো এই sp d f এই যে চার প্রকার ব্লক আছে, চার প্রকার ব্লকের চার প্রকার মৌল আছে, এই মৌলগুলির ভিতর ডি ব্লক মৌলটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি পর্যায় সারণী দেখি, পর্যায় সারণীর মাঝামাঝি জায়গায় একটু কূপের মতো জায়গায় যে মৌলগুলি থাকে তাদেরকে আমরা বলি ডি ব্লক মৌল, যাদেরকে আমরা আগে অবস্থান্তর মৌল বলে জানতাম। বাট এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি ডি ব্লক মৌল মানেই অবস্থান্তর মৌল কিন্তু না। তা আমরা বোঝার জন্য চতুর্থ পর্যায় থেকে আমাদের ডি ব্লক মৌলগুলোকে লেখা শুরু করব। চতুর্থ পর্যায়ে যে ডি ব্লক মৌলগুলি আছে সেগুলি যদি আমরা সিকোয়েন্সিয়ালি বুঝতে চাই তখন আমাদেরকে যেটা দেখা লাগবে যে স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাবে, জাস্ট একটা ছড়ার মতো। এবং এইটা যদি আমি মনে রাখি তাহলে আমি আমাদের চতুর্থ পর্যায়ে যে ডি ব্লক মৌলগুলি আছে সেগুলি সিকোয়েন্সিয়ালি লিখতে পারবো। যেমন স্কিনে মানে হলো স্ক্যান্ডিনিয়াম, তিব্বত মানে হলো গিয়ে টাইটানিয়াম, ভ্যানিশিং ফর ভ্যানেডিয়াম, ক্রিম ফর ক্রোমিয়াম, মেখে ফর ম্যাঙ্গানিজ, ফের ফর আয়রন, কবে কোবাল্ট, নিকা নিকেল, করতে কপার, যাবে দ্যাট ইজ জিঙ্ক। তো আমরা যদি স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাবে আমরা কিন্তু এই মৌলগুলির সিরিয়ালি লিখতে পারছি এবং আমরা তাদের পারমাণবিক সংখ্যাটাও লিখে রাখি। স্ক্যান্ডিনিয়াম 21, টাইটানিয়াম 22, ভ্যানেডিয়াম 23, ক্রোমিয়াম 24, 25, 26, কোবাল্ট 27, 28, কপার 29, জিঙ্ক হলো গিয়ে 30। এবং এদের ইলেকট্রন বিন্যাসটা খুবই সহজে করা যায় যদি আমি তাদের পারমাণবিক সংখ্যাটা জানি। শুধুমাত্র এই চতুর্থ পর্যায়ের আমাদের যেই ডি ব্লক মৌলগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। কিরকম? স্ক্যান্ডিনিয়াম তার পারমাণবিক সংখ্যা হলো গিয়ে 21 এবং তার ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব সর্বশেষ দুটো অরবিটাল হলো 4s2 3d1। আমার জাস্ট এটা মনে রাখলাম আমি যে ডি ব্লক মৌল চতুর্থ পর্যায়ের ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস করার জন্য আমার 4s আর 3d থাকবে। তো আমি 4s এর উপরে লিখলাম 2, 3d এর উপরে লিখলাম 1। এটা মোটামুটি আমরা ওই পারমাণবিক সংখ্যাটা দেখেই করে ফেলতে পারলাম, কারণ ওইখানে 2 আর 1 আছে 21। তো 4s2 3d 1। ফর এক্সাম্পল আমি যদি এখানে আয়রনেরটা নিই, এখানে আছে কত 2 আর 6, আয়রনের ইলেকট্রন বিন্যাস হবে 4s2 3d6। আমরা অন্য একটা নেই, ফর এক্সাম্পল ভ্যানেডিয়াম, এটার হবে গিয়ে 4s2 3d3। অন্য যে কোনো একটা নিকেল, এটা হবে গিয়ে 4s2 3d8। অর্থাৎ আমাদের যেটা পারমাণবিক সংখ্যা থাকছে সেই পারমাণবিক সংখ্যার প্রথমটুকু আমাদের 4s এর উপরে বসছে, পরের টুকু আমাদের 3d এর উপরে বসতেছে। তা আমরা যদি এখানে কপার ক্রোমিয়াম এটা বের করতে চাই সেটা হলো কি 4s2 3d4 হওয়ার কথা, বাট হয় না। আমরা জানি এখানে ব্যতিক্রম হয় এবং আমাদের ইলেকট্রন বিন্যাসটা দাঁড়ায় 4s1 3d5। এটার কারণ হলো ডি অরবিটাল যখন অর্ধপূর্ণ থাকে তখন সে অনেক বেশি স্থিতিশীল ডি অরবিটাল। দ্যাটস ওয়াই আমাদের 3d4 কাঠামো না হয়ে 3d5 কাঠামো হয়। এবং ঠিক একই রকম ব্যতিক্রম দেখতে পাই আমরা কপারের জন্য, যেখানে আমাদের নর্মাল নিয়মে ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা 4s2 3d9, বাট এখানে অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রন বিন্যাস হয় 4s1 3d10। কারণ এখানে আমাদের ডি অরবিটাল পরিপূর্ণ এবং পরিপূর্ণ ডি অরবিটালের স্থিতিশীলতা অনেক অনেক বেশি। দ্যাটস ওয়াই 3d9 কাঠামো না হয়ে আমরা পাই 3d10 কাঠামো। আর জিঙ্কের জন্য কি? জিঙ্কের জন্য ইলেকট্রন বিন্যাস হলো 4s2 3d10। তা আমরা দেখতে পেলাম যে আমাদের যে চতুর্থ পর্যায়ের ডি ব্লক মৌলগুলো আছে তাদের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসগুলো কিরকম হয়।
এখন আমরা একটা জিনিস শিখবো নতুন করে, সেটা হলো গিয়ে অবস্থান্তর মৌল। আমরা ডি ব্লক মৌলসমূহ দেখলাম, এখন আমরা জানবো অবস্থান্তর মৌল সম্পর্কে। আমাদের অনেকেরই একটা ধারণা থাকে যে অবস্থান্তর মৌল মানে ডি ব্লক মৌল, বাট সব ক্ষেত্রে না, সেটাই আমরা এখন প্রমাণ করব। যেমন অবস্থান্তর মৌল ডেফিনেশনটাকে আমরা যদি দুইটা পয়েন্টে ভাগ করি, তার ভিতরে অবশ্যই দুইটা কন্ডিশন থাকতে হবে, যে তাকে অবশ্যই একটা ডি ব্লক মৌল হওয়া লাগবে, এবং যেই মৌলটার কথা বলতেছি আমরা সেটা একটা ডি ব্লক মৌল, এবং সেই ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আমাদের আংশিক পূর্ণ থাকা লাগবে। তা আংশিক পূর্ণ বলতে আমরা কি বুঝাচ্ছি, যে আমাদের একটা ডি অরবিটালে ম্যাক্সিমাম আমাদের 10টা ইলেকট্রন থাকতে পারে। যদি আমার ডি অরবিটালে কোনো ইলেকট্রন না থাকে, সেই ডি অরবিটালটা খালি। যদি আমার ডি অরবিটালে 10টাই ইলেকট্রন থাকে, সেই ডি অরবিটালটা পরিপূর্ণ। বাট যদি আমার ডি অরবিটালে D1 বা D2 বা D3 বা D4 বা D5 D6 D7 D8 বা D9 ইলেকট্রন থাকে, বা তার কনফিগারেশন ওরকম হয়, যদি একটা বা থেকে 9টা পর্যন্ত ইলেকট্রন থাকে, তখন আমরা বলতে পারি যে আমাদের ডি অরবিটালটা আংশিকভাবে পরিপূর্ণ। এবং যদি আমার একটা ডি অরবিটালের স্থিতিশীল আয়নের কাঠামো আংশিকভাবে পরিপূর্ণ হয়, তখন আমরা বলি যে আমাদের ওই ডি অরবিটাল, ওই ডি ব্লক মৌলটা হলো গিয়ে অবস্থান্তর মৌল। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আমাদের জন্য। যে আমরা এখানে আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি, আয়রন 26, তার ইলেকট্রন বিন্যাস হলো গিয়ে 4s2 3d6। তো আমরা আয়রনের দুইটা আয়ন জানি, একটা হলো ফেরাস, একটা হলো ফেরিক। তো ফেরাস হলো গিয়ে Fe2+, ফেরিক হলো Fe3+, এবং যে কোনো মৌলের জন্যই যখন আমরা কম যোজনীর কথা বলি সেটা হয় গিয়ে আস, আর যখন বেশি যোজনীর কথা বলি দ্যাট ইজ ইক। তো আমরা ফেরাসের ইলেকট্রন বিন্যাস করলাম 4s0 3d6, আর ফেরিকের ইলেকট্রন বিন্যাস করলাম 4s0 3d5। তা আমাদের প্রশ্ন করতে পারে যে ফেরাস এবং ফেরিক এই দুটোর ভিতর কোনটা আমাদের বেশি স্থিতিশীল, এবং সেটা কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস দেখেই বলতে পারি। যেমন আমাদের ফেরাসের ইলেকট্রন বিন্যাস হলো 3d6, আর ফেরিকের ইলেকট্রন বিন্যাস হলো 3d5। তো 3d6 স্ট্রাকচারটা কিরকম, যে আমাদের ডি অরবিটালে যেই 5টা ঘর আছে, সেই 5টা ঘরে আমাদের ইলেকট্রন আছে গিয়ে 6টা। আর 3d5 স্ট্রাকচারটা হলো গিয়ে আমাদের ডি অরবিটালে ঘর আছে 5টা, এবং সেই 5টা ঘরে আমাদের ইলেকট্রন আছে 5টা। যেহেতু আমাদের এই Fe3+ যে স্ট্রাকচার, সেইটার ভিতর 5টা ইলেকট্রনের স্পিন একই দিকে, ওই কাঠামো আমাদের এই কাঠামোর চেয়ে বেশি স্থিতিশীল, যেখানে একটা ইলেকট্রনের স্পিন বিপরীত দিকে। আমি যদি অল্প একটু হিট দেই, আমার এই বিপরীত দিকে স্পিনযুক্ত ইলেকট্রনটা খুব সহজেই কিন্তু আমার জাম্প করে 3d থেকে অন্য কোনো অরবিটালে চলে যেতে পারবে। দ্যাটস ওয়াই আমাদের ফেরাস এবং ফেরিকের ভিতর ফেরিক বেশি স্থিতিশীল, কারণ সেটা অর্ধপূর্ণ এবং তার ইলেকট্রনের স্পিন সব একই দিকে। তো এখন আমরা ফেরাস এবং ফেরিকের ভিতর বুঝলাম যে আয়রনের স্থিতিশীল আয়ন হলো গিয়ে ফেরিক, এবং সেই আয়রনের স্থিতিশীল আয়ন, যেই আয়রন কিনা একটা ডি ব্লক মৌল, তার স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ। ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ আমরা আগেই বলে আসলাম যে ডি অরবিটালে আমাদের একদম খালিও নাই বা একদম ফিল আপ করাও নাই, কিছু খালি জায়গা আছে, ছোট ছোট কিছু ইলেকট্রন আমরা এখনো দিতে পারবো, আংশিকভাবে পূর্ণ ডি অরবিটালটা। সুতরাং আমরা বলবো আমাদের আয়রন এটা হলো গিয়ে একটা ডি ব্লক মৌল, যেটা কিনা আমি ইলেকট্রন বিন্যাস দেখে বলতে পারতেছি, এবং এটা একটা অবস্থান্তর মৌল, কারণ তার ডি অরবিটাল, তার আয়নের স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ। আমরা যদি এখন আরেকটা উদাহরণ দেখি, স্ক্যান্ডিনিয়াম, যার ইলেকট্রন বিন্যাস হলো 4s2 3d1, এবং তার স্থিতিশীল আয়ন হলো স্ক্যান্ডিনিয়াম 3+। তো আমরা ইলেকট্রন বিন্যাসটা করলে দেখতে পাই 4s0 3d0, অর্থাৎ আমাদের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কিন্তু 0। ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা 0 মানে ডি অরবিটাল খালি, সে আংশিকভাবে পূর্ণ না। সুতরাং স্ক্যান্ডিনিয়াম সে একটা ডি ব্লক মৌল, কিন্তু সে অবস্থান্তর মৌল না। আর যদি আমরা জিঙ্কের কথা বলি 4s2 3d10, এই জিঙ্কের স্থিতিশীল আয়ন হলো জিঙ্ক 2+, এবং সেই আয়ন আমরা দেখব যে 4s0 3d10 কাঠামো আমরা পাচ্ছি, ডি অরবিটাল এখানে একদম পরিপূর্ণ। দ্যাটস ওয়াই আমরা বলবো যে জিঙ্ক সেটাও একটা ডি ব্লক মৌল, কিন্তু সে অবস্থান্তর মৌল না। একটু জাস্ট সংক্ষেপে বলে দেওয়া যে অবস্থান্তর মৌল বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, বা স্ক্যান্ডিনিয়াম বা জিঙ্ক তাদেরকে কেন আমরা অবস্থান্তর মৌল বলতে পারতেছি না, এটা যদি আমরা ছোট্ট করে একটু দেখি, যে আমাদের Fe3+ যে আয়নটা ছিল, সেখানে ইলেকট্রন বিন্যাসের কাঠামো ছিল 3d5, অর্থাৎ আমাদের ডি অরবিটাল ইলেকট্রন ছিল 5টা। এখন নরমালি এই যে 5টা ইলেকট্রন একই দিকে স্পিন করে থাকবে, এটা কিন্তু আমাদের হুন্ডের নিয়ম। হুন্ডের নিয়ম অনুযায়ী আমরা বলি যে আমাদের 5টা ইলেকট্রন একই দিকে স্পিন করে থাকবে। বাট যারা অবস্থান্তর মৌল, তাদের ক্ষেত্রে দেখা যায় এই যে ইলেকট্রনগুলি
ট্রানজিশনাল মৌল বলি আমরা, ইলেকট্রনগুলির অবস্থান চেঞ্জ করতে পারে। কিন্তু যদি আমরা দেখি স্ক্যান্ডিনিয়াম, তার কাঠামো এরকম, তার ডি অরবিটাল, স্থিতিশীল ডি অরবিটালের কাঠামো হলো গিয়ে 3d0, তার ডি অরবিটালে কোনো ইলেকট্রনই থাকে না, সেই ইলেকট্রন কিভাবে অবস্থান চেঞ্জ করবে? আর আমরা যদি বলি জিঙ্কের কাঠামো, যেই জিঙ্কের ডি অরবিটালের স্ট্রাকচার হলো 3d10, অর্থাৎ তার ডি অরবিটাল কমপ্লিটলি ফিল্ড আপ, তো তার ইলেকট্রনগুলোর জায়গা চেঞ্জ করার কোনো জায়গা নাই, কিন্তু যেহেতু আগের থেকেই পরিপূর্ণ অবস্থায় আছে, সে অবস্থান পরিবর্তন করতে পারবে না। স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে সে আগের থেকে খালি, তার ইলেকট্রনই নাই, তো অবস্থান পরিবর্তন করবে কারা? কিন্তু আমরা যদি আয়রন বা অন্যান্য অবস্থান্তর মৌলের জন্য দেখি, তারা কিন্তু তাদের ডি অরবিটালের মাঝে তাদের ইলেকট্রনের অবস্থান পরিবর্তন করতে পারে। দ্যাটস ওয়াই তাদেরকে আমরা বলি অবস্থান্তর মৌল। বাট স্ক্যান্ডিনিয়াম, জিঙ্ক চতুর্থ পর্যায়ের জন্য এই দুটো মৌল তাদের অবস্থান পরিবর্তন করতে পারে না, তাই তাদেরকে আমরা বলি যে তারা ডি ব্লক মৌল, কিন্তু তারা অবস্থান্তর মৌল না। অবস্থান্তর মৌল সম্পর্কে আমরা জানলাম। তো অবস্থান্তর মৌলের কিছু ধর্ম আছে, যে অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে, অবস্থান্তর মৌল কালারফুল যৌগ তৈরি করে। তো আমরা এখন অবস্থান্তর মৌল কিভাবে জটিল যৌগ তৈরি করে, বা জটিল যৌগ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, কম্পাউন্ড কমপ্লেক্স, সেই কম্পাউন্ড কমপ্লেক্স সম্পর্কে আমরা এখন জানবো। তো আমরা বোর্ডে দুইটা উদাহরণ দেখতে পাচ্ছি, যে এটা হলো গিয়ে টেট্রাঅ্যামিন কপার সালফেট, এটা হলো গিয়ে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। তো এই যে উদাহরণগুলি, এগুলি দেখেই আমি বুঝতে পারবো এগুলি হলো গিয়ে আমাদের জটিল যৌগ। কিভাবে? এখানে ওই থার্ড ব্র্যাকেট ইউজ করতেছে, মোটামুটি থার্ড ব্র্যাকেট দেখে আমরা শিওর হয়ে যাব যে অবস্থান্তর মৌলের দিয়ে গঠিত একটা জটিল যৌগ নিয়ে আমরা কথাবার্তা বলছি। এবং এই জটিল যৌগের স্ট্রাকচারটা কিরকম, বা জটিল যৌগ যখন গঠিত হয় তখন কোথায় কে থাকে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতর সবসময় শুধুমাত্র একটা ধাতু খুঁজে পাবো। আমরা যখন খুঁজবো, সংকেতটা খুঁজবো, থার্ড ব্র্যাকেটের ভিতর আমরা একটা ধাতু দেখব। এখানে আমাদের ধাতুটা হলো গিয়ে কপার, এবং থার্ড ব্র্যাকেটের ভিতর যে ধাতুটা আমি দেখব তাকে আমরা বলি যে কেন্দ্রীয় মৌল বা কেন্দ্রীয় ধাতব আয়ন, কেন্দ্রীয় ধাতব মৌল। এটা হলো গিয়ে আমাদের কপার এই উদাহরণের জন্য। তো কপার একদম সেন্টারে থাকবে, এবং থার্ড ব্র্যাকেটের ভিতর ওই ধাতুর সাথে, কেন্দ্রীয় ধাতব মৌলের সাথে আমাদের যেই আয়ন বা যেই মূলক বা যেই পরমাণু থাকবে তাদেরকে আমরা বলি গিয়ে লিগ্যান্ড। এখানে যে চারটা অ্যামোনিয়া আমরা দেখতে পাচ্ছি, এই চারটা অ্যামোনিয়াকে আমরা বলি গিয়ে লিগ্যান্ড। তো লিগ্যান্ড কথাটার মিনিং কি? লিগ্যান্ড কথাটার মিনিং হলো ইলেকট্রন দাতা। তারা ইলেকট্রন দান করে। কাকে ইলেকট্রন দান করে? যে আমাদের যে কেন্দ্রীয় মৌলটা আছে তাকে ইলেকট্রন দান করে। কিভাবে ইলেকট্রন দান করে? লিগ্যান্ড আমাদের কেন্দ্রীয় মৌলের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে, এবং সেই সন্নিবেশ সমযোজী বন্ধনের তৈরির সময় সে মুক্তজোড় ইলেকট্রন দান করে গিয়ে কেন্দ্রীয় ধাতব মৌলকে। অর্থাৎ আমাদের যেহেতু চারটা লিগ্যান্ড আছে, আমি জাস্ট বাই ডিফল্ট দেখাচ্ছি যে চারটা অ্যামোনিয়া, তো আমি চারটা কর্নারে আঁকলাম চারটা অ্যামোনিয়া। আমরা জানি অ্যামোনিয়ার মুক্তজোড় ইলেকট্রন থাকে, এবং প্রতিটা অ্যামোনিয়া তার মুক্তজোড় ইলেকট্রন দিয়ে কেন্দ্রীয় ধাতব মৌল কপারের সাথে এরকম সন্নিবেশ বন্ধন তৈরি করে। এরপর আমরা থার্ড ব্র্যাকেটটা দিলাম। থার্ড ব্র্যাকেটের বাইরে কে আছে? আমরা যদি দেখি, থার্ড ব্র্যাকেটের বাইরে আছে গিয়ে সালফেট, SO4 2-। সালফেট যেহেতু -2, তাই আমরা বলতে পারি আমাদের এই থার্ড ব্র্যাকেটটা একটা আয়ন হবে, এবং তার চার্জ হবে +2। অর্থাৎ থার্ড ব্র্যাকেট বিশিষ্ট আয়ন, তাকে আমরা বলি জটিল আয়ন, এবং সেই জটিল আয়নটা এই ক্ষেত্রে হলো গিয়ে ক্যাটায়ন, কারণ এটা হচ্ছে কাটা কাটা আয়ন, ক্যাটায়ন, পজিটিভ চার্জ যুক্ত আয়ন। দ্যাটস ওয়াই আমরা একে বললাম ক্যাটায়ন। তো আমাদের এই উদাহরণটা আমরা দেখতে পেলাম এটা ক্যাটায়ন বিশিষ্ট জটিল আয়নের গঠন, যেই গঠনে কপার কেন্দ্রীয় ধাতব মৌল, যেটা কিনা সেন্টারে আছে, তার সাথে সন্নিবেশ বন্ধন দিয়ে যুক্ত আছে আমাদের লিগ্যান্ড, চারটা লিগ্যান্ড যুক্ত। এবং চারটা লিগ্যান্ড যেহেতু যুক্ত, আমরা বলি কপারের সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার হলো গিয়ে 4। তার সাথে চারটা সন্নিবেশ বন্ধন আমি দেখতে পাচ্ছি, সুতরাং তার কোঅর্ডিনেশন নাম্বার বা সন্নিবেশ সংখ্যা 4। এবং ব্র্যাকেটের বাইরে তার আয়নটাকে যৌগে কমপ্লিট করার জন্য আমরা একটা সালফেট মূলক দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের একটা ক্যাটায়নের সাথে একটা অ্যানায়ন যুক্ত হয়ে আমরা একটা কমপ্লিট যৌগ পাচ্ছি। আমরা যদি এই পাশের উদাহরণটা খেয়াল করি, ঠিক আগের বারের মতো আমরা চিন্তা করব। আমরা থার্ড ব্র্যাকেট দেখে বুঝবো যে এটা হলো গিয়ে আমাদের একটা জটিল যৌগ। থার্ড ব্র্যাকেটের ভিতর আমরা একটা ধাতু খুঁজবো। আমরা দেখলাম এখানে থার্ড ব্র্যাকেটের ভিতর আছে গিয়ে আমাদের আয়রন, সুতরাং আয়রন হলো গিয়ে আমাদের কেন্দ্রীয় মৌল। আয়রনের সাথে আমরা দেখতে পাচ্ছি সায়ানাইড 6টা, এবং কেন্দ্রীয় ধাতব মৌলের সাথে থার্ড ব্র্যাকেটের ভিতর যেই থাকুক, যতজনই থাকুক, তাদেরকে আমরা বলি গিয়ে লিগ্যান্ড।
তো আমাদের এখানে লিগ্যান্ড হলো গিয়ে সায়ানাইড মূলক। তো সায়ানাইড মূলক 6টা, তা আমি জাস্ট 6টা সায়ানাইড মূলক আঁকি। প্রতিটা সায়ানাইড মূলক আমরা জানি প্রতিটা সায়ানাইড মূলক তার মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় ধাতব মৌলের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করবে। অর্থাৎ প্রতিটা সায়ানাইড মূলক আমাদের আয়রনের সাথে এরকম তীর চিহ্ন বা সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে যুক্ত থাকবে এবং তখন আমরা পাবো যে আমাদের জটিল আয়নটা। এবং জটিল আয়নের বাইরে কে আছে? এখানে জটিল আয়নের বাইরে আছে 3টা পটাশিয়াম। 3টা পটাশিয়াম মানে হলো গিয়ে পটাশিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, মানে ব্র্যাকেটের বাইরে আমরা দেখতে পাচ্ছি 3টা পজিটিভ চার্জ। দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো যে আমাদের জটিল আয়নটা হলো গিয়ে 3টা নেগেটিভ চার্জ বিশিষ্ট জটিল আয়ন। অর্থাৎ আমরা এখানে যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে আমাদের একটা অ্যানায়ন বিশিষ্ট জটিল আয়নের উদাহরণ, আর ওইটা ছিল একটা ক্যাটায়ন বিশিষ্ট জটিল আয়নের উদাহরণ। তো এই ক্ষেত্রে আমাদের আয়রন হলো কেন্দ্রীয় ধাতব মৌল, সায়ানাইড হলো গিয়ে লিগ্যান্ড, 6টা লিগ্যান্ড আছে, তাই আমরা বলি এই ক্ষেত্রে আয়রনের সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার হলো গিয়ে 6। এবং দুই ক্ষেত্রেই নামকরণের জন্য আমাদের একটু আলাদা আলাদা নিয়ম আছে। আমরা এখন নামকরণের নিয়মটা খেয়াল করব। তা আমরা জটিল যৌগের নামকরণ দেখব এখন। তা আমরা প্রথমেই জটিল যৌগকে দুইটা ভাগে ভাগ করে নিলাম, যে ক্যাটায়ন বিশিষ্ট জটিল আয়ন এবং অ্যানায়ন বিশিষ্ট জটিল আয়ন। তো আমরা দুটার জন্য আলাদা আলাদাভাবে নামকরণ করি। তো প্রথমে আমরা জাস্ট ক্যাটায়নের জন্য আমরা যেই প্রসেসে যেই জিনিসটা বা সিকোয়েন্স অনুযায়ী নামকরণ করি সেটা লিখে রাখলাম, যে আমরা প্রথমে লিখবো সংখ্যা সহ লিগ্যান্ডের নাম প্লাস হলো গিয়ে ধাতু, ব্র্যাকেটে আমরা লিখবো জারণ সংখ্যা, আর লাস্টে গিয়ে লিখবো তার সাথে যুক্ত অ্যানায়ন। আমার এখানে অ্যানায়ন কয়টা আছে বা অ্যানায়নের চার্জ এগুলি লেখার কোনো দরকার নেই, আমরা শুধুমাত্র যুক্ত অ্যানায়নের নামটা লিখব। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিলাম যে আমাদের কপার ব্র্যাকেটে অ্যামোনিয়া থার্ড ব্র্যাকেট ক্লোজ সালফেট। তা আমরা এটার নামকরণ করতে চাই। প্রথম কথা, আমি কিভাবে বুঝবো যেটা আমার একটা ক্যাটায়ন বিশিষ্ট জটিল আয়ন? আমরা দেখলাম যে ব্র্যাকেটের বাইরে থার্ড ব্র্যাকেটের বাইরে আছে কি আমাদের সালফেট। সালফেট হলো গিয়ে 2-, তার মানে আমরা বলতে পারি যে আমাদের সালফেট যেহেতু 2-, আমাদের জটিল আয়নটা হলো গিয়ে +2, অর্থাৎ জটিল আয়নটা একটা ক্যাটায়ন। তো এই ক্যাটায়নের ভিতর আমাদের লিগ্যান্ড হলো গিয়ে অ্যামোনিয়া এবং লিগ্যান্ড অ্যামোনিয়া আছে গিয়ে 4টা, আর কেন্দ্রীয় ধাতু হলো গিয়ে কপার। তা আমার এই কপারের জারণ সংখ্যাটা লাগবে। তা আমরা এই জারণ সংখ্যাটা এইভাবে বের করতে পারি যে আমাদের টোটাল যে যৌগটার চার্জ সংখ্যা হলো গিয়ে 0। তো সালফেটের চার্জ হলো গিয়ে -2, অ্যামোনিয়ার চার্জ 0, তার মানে অবশ্যই আমাদের কপারের চার্জ হবে +2, কারণ আমাদের টোটাল যৌগটার চার্জ 0। দ্যাটস ওয়াই আমরা যদি যোগ করি +2 0 -2 তাহলে কিন্তু আমরা 0ই পাচ্ছি। এই জন্য আমাদের কপারের চার্জ এখানে হলো গিয়ে 2 বা কপারের জারণ সংখ্যা হলো গিয়ে 2। তো আমরা নামকরণ শুরু করি আমাদের ওই নিয়ম অনুযায়ী। প্রথমে আমাদের লেখা লাগবে সংখ্যা সহ লিগ্যান্ড। এখানে লিগ্যান্ড আছে গিয়ে অ্যামোনিয়া কয়টা? 4টা। তাই আমরা শুরু করলাম, এটার নাম হলো টেট্রা অ্যামিন। অ্যামোনিয়াকে আমরা লিখবো অ্যামিন, টেট্রা অ্যামিন। এরপরে হলো গিয়ে ধাতু লিখবো আমরা, ধাতু হলো গিয়ে কপার, টেট্রা অ্যামিন কপার। কপারের পর ব্র্যাকেটে আমরা লিখবো কপারের জারণ সংখ্যা, কপারের জারণ সংখ্যা এখানে 2, টেট্রাঅ্যামিন কপার 2, এবং ব্র্যাকেটের বাইরে কে? ব্র্যাকেটের বাইরে হলো গিয়ে সালফেট। তো এটা হলো গিয়ে আমাদের একটা ক্যাটায়নের নামকরণের নিয়ম, সংখ্যা সহ লিগ্যান্ড প্লাস ধাতু ব্র্যাকেটের জারণ সংখ্যা প্লাস যুক্ত অ্যানায়ন। আমরা যদি একটা অ্যানায়নের জন্য নামকরণ দেখি, কিভাবে বুঝবো অ্যানায়ন? যেমন এই উদাহরণটা খেয়াল করি। এই উদাহরণে ব্র্যাকেটের বাইরে আছে গিয়ে আমাদের পটাশিয়াম, সুতরাং 3টা পটাশিয়ামের চার্জ হলো +3। সুতরাং অবশ্যই আমার এই জটিল আয়ন যেটা, সেই জটিল আয়নের চার্জ হবে গিয়ে -3, এবং জটিল আয়নের চার্জ যেহেতু মাইনাস, তার মানে এটা হলো গিয়ে একটা অ্যানায়ন। এখন এই অ্যানায়নটার নামকরণের জন্য আমরা যে নিয়মটা ফলো করি প্রায় একই রকম, জাস্ট একটু শাফল করা। আমরা প্রথমে লিখি যুক্ত ক্যাটায়ন প্লাস সংখ্যা সহ লিগ্যান্ড প্লাস ধাতু, এবং সেই ধাতুর সাথে আমরা একটা অ্যাড যোগ করি, এবং লাস্টে গিয়ে লিখি জারণ সংখ্যা। মানে আমাদের ধাতুটা যদি ফেররাম হয়, ফেররামের সাথে আমরা অ্যাড যোগ করে এখানে বলি গিয়ে ফেররেট। আমাদের ধাতুটা যদি জিঙ্ক হয়, তার সাথে অ্যাড যোগ করে আমরা বলি জিঙ্কেট। আমাদের ধাতুটা যদি নিকেল হয়, নিকেলের সাথে অ্যাড যোগ করে আমরা বলি নিকেলেট। আমাদের ধাতুটা যদি কপার হয়, কপারের সাথে অ্যাড যোগ করে আমরা বলি কিউপ্রেট। ঠিক একইভাবে আমরা যদি এখন এই নামকরণটা করতে চাই, আমার আগে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করে নেওয়া লাগবে, কেন্দ্রীয় ধাতুর জারণ সংখ্যা বের করে নেওয়া লাগবে। আমাদের 3টা পটাশিয়ামের চার্জ হলো +3, 6টা সায়ানাইডের চার্জ হলো গিয়ে -6,
এবং যেহেতু আমার টোটাল যৌগটার কোনো চার্জ নাই, তাই আমার অবশ্যই কেন্দ্রীয় মৌল আয়রন তার চার্জ হলো গিয়ে +3, অর্থাৎ এই জারণ সংখ্যা যেটা আয়রনের জারণ সংখ্যা সেটা হলো গিয়ে 3। তো আমরা যদি এখন নামকরণ করা শুরু করি, প্রথমে আমাদের যুক্ত ক্যাটায়ন যুক্ত আছে পটাশিয়াম। আমার যে 3টা পটাশিয়াম যুক্ত আছে এটা বলা লাগবে না, এটা নামকরণ থেকে অটোমেটিক বোঝা যাবে। তো আমরা লিখে শুরু করি যে পটাশিয়াম, প্রথমে যুক্ত ক্যাটায়ন পটাশিয়াম, এরপর হলো কি আমাদের সংখ্যা সহ লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড হলো সায়ানো এবং 6টা সায়ানো আছে, তাই আমরা নাম বললাম পটাশিয়াম হেক্সা সায়ানো। আর লাস্টে গিয়ে হলো ধাতু হলো ফেরামের সাথে অ্যাড যোগ করলে আমরা লিখতে পারবো ফেরেট এবং ব্র্যাকেটে হলো গিয়ে 3, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3 হলো গিয়ে আমাদের এই উদাহরণটার নাম। তো আমরা বেসিক ডিফারেন্সটা বোঝার ট্রাই করি ক্যাটায়ন এবং অ্যানায়নের জন্য। প্রথমেই একটা নামকরণ যদি আমাকে দেওয়া থাকে, আমাকে খুঁজে বের করা লাগবে এটা কি ক্যাটায়ন বিশিষ্ট জটিল আয়ন নাকি অ্যানায়ন বিশিষ্ট জটিল আয়ন। যদি ক্যাটায়ন বিশিষ্ট জটিল আয়ন হয়, আমার নামকরণের নিয়মটা হবে সংখ্যা সহ লিগ্যান্ড প্লাস ধাতু ব্র্যাকেটের জারণ সংখ্যা প্লাস আমাদের ব্র্যাকেটের বাইরে যে অ্যানায়নটা যুক্ত সেটা। আর যদি আমার অ্যানায়ন বিশিষ্ট নামকরণ হয়, তাহলে আমার লেখা লাগবে যুক্ত ক্যাটায়ন প্লাস সংখ্যা সহ লিগ্যান্ড প্লাস ধাতু এবং সেই ধাতুর সাথে অ্যাড যোগ করা লাগবে এবং তারপর আমি ব্র্যাকেটে লিখব জারণ সংখ্যাটা। আমরা যদি আরেকটা উদাহরণ খেয়াল করি, ফর এক্সাম্পল আমরা লিখলাম K4FeCN6। তো প্রথমে আমার বুঝার পালা এটা কি ক্যাটায়ন নাকি অ্যানায়ন। তো আমরা যদি দেখি এখানে ব্র্যাকেটের বাইরে আছে পটাশিয়াম, 4টা পটাশিয়াম আছে, তার মানে হলো +4, তার মানে আমাদের যে থার্ড ব্র্যাকেটটা সেটা হলো গিয়ে -4 চার্জ বিশিষ্ট, অর্থাৎ এটা হলো গিয়ে অ্যানায়ন যেহেতু, তাই এর নামকরণের জন্য আমার এই নিয়মটা ফলো করা লাগবে, যুক্ত ক্যাটায়ন প্লাস সংখ্যা সহ লিগ্যান্ড প্লাস ধাতু প্লাস অ্যাড। তো আমরা জারণ সংখ্যাটা বের করে ফেলি। সায়ানাইডের চার্জ হলো -6, পটাশিয়ামের চার্জ +4, সুতরাং এখানে আয়রনের চার্জ হলো গিয়ে +2। তো এটার নাম হবে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2। ফেরেট 2 কেন? কারণ আমাদের জারণ সংখ্যা হলো গিয়ে 2। আমরা যদি আরেকটা উদাহরণ খেয়াল করি যে অ্যামোনিয়া 2টা সিলভার ক্লোরাইড। তো এখানে আমরা চিন্তা করব এটা কি ক্যাটায়ন নাকি অ্যানায়ন। তা আমাদের ব্র্যাকেটের বাইরে আছে ক্লোরিন মাইনাস, সুতরাং আমাদের ব্র্যাকেটটা অবশ্যই কি পজিটিভ চার্জ বিশিষ্ট, সুতরাং এটা হলো কি আমাদের ক্যাটায়ন। তো এই ক্যাটায়নের যদি আমরা নামকরণ করতে চাই, ক্যাটায়ন বিশিষ্ট জটিল আয়নের বা জটিল যৌগের যদি নামকরণ করতে চাই, প্রথমে আমার বলা লাগবে সংখ্যা সহ লিগ্যান্ড। এখানে লিগ্যান্ড হলো অ্যামোনিয়া 2টা, তাই এটার নাম হবে ডাইঅ্যামিন সিলভার। সিলভারের জারণ সংখ্যা কত? এখানে সিলভারের জারণ সংখ্যা +1, ডাইঅ্যামিন সিলভার 1 ক্লোরাইড হবে কি আমাদের নামকরণ। তো আশা করা যায় এখন আমরা নামকরণ করতে পারবো, কিন্তু আমাদের সমস্যা হবে যখন আমাদের একাধিক অ্যামিন থাকবে বা একাধিক লিগ্যান্ড থাকবে, তখন আমরা নামকরণটা কিভাবে করব। তো সেই রকম একটা উদাহরণ আমরা খেয়াল করব। তা আমরা এখন একটা জটিল যৌগের নামকরণ খেয়াল করব যেখানে আমাদের একাধিক লিগ্যান্ড আছে। যেমন এখানে আমাদের কেন্দ্রীয় মৌল হলো গিয়ে কোবাল্ট এবং তার সাথে লিগ্যান্ড হিসেবে পানি আছে 3টা, এমন ক্লোরো আছে 1টা আর অ্যামোনিয়া আছে 2টা। তো এই ক্ষেত্রে আগে কি ক্যাটায়ন না অ্যানায়ন সেটা আগে প্রথমে আমরা ডিসাইড করি। ব্র্যাকেটের বাইরে আছে কি আমাদের সালফেট 2-, তার মানে আমাদের থার্ড ব্র্যাকেটটা হলো গিয়ে 2+, তার মানে আমরা এটাকে ক্যাটায়ন হিসেবে নামকরণ করব। তো ক্যাটায়ন হিসেবে নামকরণ করলে আমাদের কেন্দ্রীয় মৌল যে কপার তার জারণ সংখ্যা কি হবে? আমাদের সালফেটের চার্জ হলো -2, অ্যামোনিয়ার চার্জ 0, পানির চার্জ 0, ক্লোরিনের চার্জ হলো -1, তার মানে আমাদের কোবাল্টের চার্জ হলো গিয়ে +3। এবং আমরা জানি ক্যাটায়ন হিসেবে কোনো একটা জটিল যৌগের যদি আমরা নামকরণ করি, তাহলে প্রথমে আমার সংখ্যা সহ লিগ্যান্ডের নাম বলা লাগে। আমি কোন লিগ্যান্ডের নাম আগে বলবো? আলফাবেটিক অর্ডারে আমাদের যেই লিগ্যান্ডটা আগে আসে, যেমন পানিকে আমরা বলি অ্যাকোয়া, ক্লোরোকে আমরা বলি ক্লোরো, আর অ্যামিন সেটা হলো গিয়ে AMMIN। তো আমরা যদি এখন আলফাবেটিক অর্ডার চিন্তা করি, তাহলে MNOPQ, তার মানে আগে আসে গিয়ে আমাদের অ্যামিন, এরপরে আসে গিয়ে আমাদের অ্যাকোয়া, আর সবার লাস্টে গিয়ে আসে আমাদের ক্লোরো। তো আমরা যদি এখন নামটা লিখি সেটা হবে এরকম যে ডাইঅ্যামিন, এরপর হলো গিয়ে অ্যাকোয়া, ট্রাইঅ্যাকোয়া, ডাইঅ্যামিন ট্রাইঅ্যাকোয়া, এরপরে হলো গিয়ে ক্লোরো। আমরা লিখতে পারি মনোক্লোরো বা শুধু ক্লোরো লিখলেও খুব বেশি সমস্যা হবে না। ক্লোরো সংখ্যা সহ লিগ্যান্ড লিখলাম, এরপর হলো গিয়ে সংখ্যা সহ লিগ্যান্ড প্লাস ধাতুটা হলো গিয়ে কোবাল্ট, ক্লোরো কোবাল্ট, এবং কোবাল্টের পর আমরা লিখব কোবাল্টের জারণ সংখ্যা। কোবাল্টের জারণ সংখ্যা হলো গিয়ে 3,
কোবাল্ট 3 এবং বাইরে হলো গিয়ে আমাদের যেই অ্যানায়নটা যুক্ত আছে সেটা হলো গিয়ে সালফেট। তো আমরা যদি এখন উদাহরণটা খেয়াল করি সেখান থেকে বুঝতে পারবো নামকরণটা কিভাবে হলো। নরমাল নিয়ম, প্রথমে হলো গিয়ে আমাদের সংখ্যা সহ লিগ্যান্ডের নাম, প্লাস হলো গিয়ে আমাদের ধাতু, প্লাস হলো গিয়ে আমাদের জারণ সংখ্যা ব্র্যাকেটে, প্লাস হলো গিয়ে আমাদের ব্র্যাকেটের বাইরে যেই অ্যানায়ন যুক্ত থাকে সেই অ্যানায়নটা। সুতরাং আমাদের এই কমপ্লেক্স যৌগটার কমপ্লেক্স নাম হলো ডাইএমিন ট্রাইঅ্যাকুয়া মনোক্লোরো বা শুধু ক্লোরো কোবাল্ট 3 সালফেট। অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে। তো কেন রঙিন যৌগ গঠন করে সেটা যদি আমরা একটু আলোচনা করতে চাই, আমরা এখানে একটা উদাহরণ দিয়ে শুরু করলাম। আমাদের একটা জটিল আয়ন আছে যেখানে কিনা একটা অবস্থান্তর মৌল আয়রন আমরা দেখতে পাচ্ছি যে হেক্সা অ্যাকোয়া আয়রন 3 বা হেক্সা অ্যাকোয়া আয়রন 3 কোন একটা যৌগ বা আয়রনের যে কোনো একটা জটিল যৌগ নিয়ে আমরা নিয়ে আসলাম। তো সেই জটিল যৌগে আমরা দেখি যে Fe3+ ইলেকট্রন বিন্যাস থাকে। Fe3+ ইলেকট্রন বিন্যাস মানে হলো ডি অরবিটালে আমাদের 5টা ইলেকট্রন থাকে। এখন এই যে যৌগটা বা এই আয়নটা নিলাম, এই আয়নটা একটা টেস্ট টিউবে যদি এই যৌগটা নেই, আমরা দেখি এটার কালার হলো গিয়ে হলুদ। তো এটার কালার হলুদ হওয়ার লজিকটা কি, কেনই বা হলুদ হবে? তো আমরা এখানে একটু কালার নিয়ে কথাবার্তা বলি যে আমাদের সাদা আলো প্রাইমারি 3টা কালারের সমন্বয়ে গঠিত। যে প্রাইমারি 3টা কালার হলো কি আমাদের রেড, গ্রিন, ব্লু। তো আমরা যদি এখানে একটা ডায়াগ্রাম দেখি যে রেড, গ্রিন, ব্লু তারা আমাদের একটা প্রাইমারি কালার, এবং তারা যখন পরস্পরের সাথে মিশে, যেমন রেড এবং গ্রিন সেটা পরস্পরের সাথে মিললে আমাদের তৈরি হয় ইয়েলো। ব্লু এবং গ্রিন তারা যখন একসাথে সাথে আরেকটা মিশে সেখান থেকে আমরা পাই সায়ান বা হালকা নীল টাইপের একটা কালার। আর রেড এবং ব্লু তাদেরকে যদি আমরা মিক্স করি সেখান থেকে আমরা পাই মেজেন্টা টাইপের একটা কালার। এই ইয়েলো, সায়ান এবং মেজেন্টা এগুলিকে আমরা বলি সেকেন্ডারি কালার, আর রেড, গ্রিন, ব্লু এই তিনটা হলো কি আমাদের প্রাইমারি কালার। এখন আমাদের যে যৌগটা আছে যে হেক্সা অ্যাকোয়া ফেরেট আয়নের যে যৌগটা আছে সেই যৌগটার ভিতর আমরা সাদা আলো ফেলি। সাদা আলো ফেলি মানে সেখানে আমাদের লাল, সবুজ, নীল 3টা প্রাইমারি কালারই কিন্তু আপতিত হচ্ছে। বাট দেখা যাচ্ছে যে এখান থেকে রিফ্লেক্ট হচ্ছে শুধুমাত্র লাল এবং সবুজ। নীল রঙের যে আলোক রশ্মিটা সেটা কিন্তু অ্যাবজর্ব হচ্ছে, নীল রঙের আলোক রশ্মিটা শোষণ করে নিচ্ছে আমার দ্রবণ। কেন নীল রঙের আলোক রশ্মিটা শোষণ করছে বা তাতে বা কি হচ্ছে? যখন এখান থেকে লাল আর সবুজ রঙের আলো বের হচ্ছে, সেই লাল আর সবুজ মিলে আমার কালারটা তৈরি করতেছে ইয়েলো, এবং সেই হলুদ রংটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি দ্রবণের কালার হিসেবে। এখন আমাদের বোঝা লাগবে যে কেন এখানে নীল রংটা শোষণ হচ্ছে। এটা ডিপেন্ড করে আমার ইলেকট্রন বিন্যাসের উপর বা আমার কেন্দ্রীয় মৌলের উপর। ফর এক্সাম্পল, এখানে আমাদের কেন্দ্রীয় মৌল Fe3+, তার ইলেকট্রন বিন্যাসে 5টা ইলেকট্রন আছে ডি অরবিটালের। যখন কোন একটা অবস্থান্তর মৌলের সাথে লিগ্যান্ড যুক্ত হয় তখন আমাদের ডি অরবিটালটা 2টা স্তরে ভাগ হয়ে যায়, 3টা এবং 2টা অরবিটালের 2টা স্তরে ভাগ হয়ে যায়। প্রথমত ডি অরবিটালের 5টা অরবিটালেরই শক্তি সমান থাকে। এই অবস্থাটাকে আমরা বলি নন ডিজেনারেট অবস্থা, অর্থাৎ সমশক্তির অবস্থা। কিন্তু যখন আমাদের লিগ্যান্ড যুক্ত হয় বা এনার্জি দেই আমরা, মুক্তজোর ইলেকট্রন আসে, লিগ্যান্ড থেকে মুক্তজোর ইলেকট্রন যখন আমাদের ধাতব আয়নে ঢুকে তখন আমাদের 2টা স্তরে সেটা ভাগ হয়ে যায়। একটা স্তরে থাকে 3টা অরবিটাল, আরেকটা স্তরে থাকে 2টা অরবিটাল, এবং এই 2টা স্তরের মাঝখানে এই ডিজেনারেট অবস্থায় আমার এই 2টা লেয়ারের মাঝে একটা শক্তির পার্থক্য থাকে। সেই শক্তির পার্থক্যটাকে ফর এক্সাম্পল খুবই কম থাকে, আমরা বললাম সেটা হলো ডেল্টা ই। আমরা একটা ফর্মুলা জানি, ডেল্টা ই ইজ ইকুয়ালস টু hc বাই ল্যামডা। এই ডেল্টা ই করেসপন্ডিং ল্যামডা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি, কারণ এখানে h এবং c হলো গিয়ে আমাদের কনস্ট্যান্ট। তো দেখা যাবে এখান থেকে যে এই যৌগের জন্য যে ল্যামডার মানটা আসবে সেই ল্যামডার মানটা আমাদের নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ম্যাচ করবে। যেই ডেল্টা ই থাকবে আমাদের সেই পরিমাণ আলোক রশ্মি শোষিত হবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আমাদের শোষিত হবে এবং বাকিগুলো আমাদের প্রতিফলিত হবে। এবং সেখান থেকে যখন আমাদের হলুদ কালার দেখবো আমরা, তার কারণ হলো লাল এবং সবুজ তারা প্রতিফলিত হয়ে বের হয়ে আসবে, সেই লাল আর সবুজ মিলে আমরা পাবো গিয়ে হলুদ। ফর এক্সাম্পল, আমরা যদি এখন প্রশ্ন করি যে আমি কিভাবে হালকা নীল, সায়ান যে কালারটা আছে, হালকা নীল রং কোন একটা দ্রবণে আমি কখন দেখব, আমার চিন্তা করা লাগবে হালকা নীল কিভাবে হয়। হালকা নীল হয় যদি আমার ব্লু আর গ্রিন মিলে তৈরি করে। ব্লু আর গ্রিন অর্থাৎ একটা দ্রবণে আমার সাদা আলো পড়বে, সেখান থেকে ব্লু আর গ্রিন বের হয়ে আসবে এবং সেটা মিলে আমরা পাবো সায়ান বা হালকা নীল কালারটা। তার মানে কি, ওই দ্রবণে আমার লাল আলো শোষিত হবে।
লাল আলো শোষিত হবে এমন ডেল্টা ই থাকবে ওই দ্রবণের দুইটা স্তরের মাঝখানে শক্তির পার্থক্য। ঠিক একইভাবে আমি যদি কোনো জায়গায় ব্লু কালার দেখতে চাই, কোনো একটা দ্রবণ গাঢ় নীল, তো গাঢ় নীল হবে কখন, যখন ওই দ্রবণটার শক্তির পার্থক্য এমন হবে, দুইটা ডি অরবিটালের ডিজেনারেট অবস্থার ডি অরবিটালের শক্তির পার্থক্য এমন হবে যে আমার লাল এবং সবুজ কালার শোষিত হচ্ছে এবং শুধুমাত্র নীল কালারটা প্রতিফলিত হচ্ছে, তখন আমি এটাকে নীল দেখব। যদি শুধু লাল কালার প্রতিফলিত হয় আমি তাকে লাল দেখব, যদি শুধু সবুজ কালার প্রতিফলিত হয় আমি সবুজ দেখব। কিন্তু যদি একাধিক কালার প্রতিফলিত হয় তখন ওই একাধিক কালারের কম্বিনেশনে আমি যে সেকেন্ডারি কালারটা পাই সেই সেকেন্ডারি কালারটা আমি দ্রবণের কালার হিসেবে দেখতে পাবো। আমরা মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করব। পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা সে সকল ধর্মকে বোঝাই যে সকল ধর্ম একটা নির্দিষ্ট পর্যায়, একটা নির্দিষ্ট অন্তর পর আমরা আবার পরিলক্ষণ করতে পারি, আবার দেখতে পারি, সে সকল ধর্মকে আমরা বলি পর্যায়বৃত্ত ধর্ম। এবং সবচেয়ে মৌলিক যে পর্যায়বৃত্তিক ধর্মটা আমরা কাজ করি সেটা হলো গিয়ে পরমাণুর আকার। তো পরমাণুর আকার নিয়ে আমরা এখন বলবো যে একই গ্রুপে, পর্যায় সারণীর একই গ্রুপে আমি যত উপর থেকে নিচে নামি আমার পরমাণুর আকার কি বাড়ে না কমে, বা একই পর্যায়ে যত আমি বাম থেকে ডানে যাব পরমাণুর আকার কি বাড়বে না কমবে, খুবই সহজে আমরা জিনিসটা বুঝতে পারি। তো আমরা জাস্ট একটু খেয়াল করি যে প্রথমে আমরা একই গ্রুপে, ফর এক্সাম্পল এখানে আমরা গ্রুপ 1 এবং তৃতীয় পর্যায়ের কিছু মৌল দেখাচ্ছি। গ্রুপ 1 এর হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম মৌলগুলি আছে। হাইড্রোজেনের শক্তি স্তর সাধারণত আমরা জানি একটা শক্তি স্তরে ইলেকট্রন থাকে, লিথিয়ামের আমাদের দুইটা শক্তি স্তরে ইলেকট্রন থাকে, সোডিয়ামের তিনটা শক্তি স্তরে ইলেকট্রন থাকে, পটাশিয়ামের 4 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকে। অর্থাৎ আমরা যদি আকার চিন্তা করি আমাদের অবশ্যই যত শক্তি স্তর বাড়বে পরমাণুর আকার কন্টিনিউয়াসলি বাড়ে। শক্তি স্তর বাড়ার সাথে সাথে পরমাণুর আকার বাড়ে। সুতরাং আমরা বলতে পারি একই গ্রুপে যত আমি উপর থেকে নিচে নামি, আমাদের উপর থেকে নিচে নামলে কি হয়, উপর থেকে নিচে নামলে আমাদের শক্তি স্তর ক্রমাগত বৃদ্ধি পায় এবং শক্তি স্তর যদি বাড়ে আমাদের পরমাণুর আকারও ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। উপরের দিকে তীর চিহ্ন দিয়ে আমরা ইনক্রিজ বা বৃদ্ধি বোঝাচ্ছি। এখন কথা হলো যে একই পর্যায়ে কি হবে, কারণ একই পর্যায়ে যে মৌলগুলি থাকে, ফর এক্সাম্পল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, প্রত্যেকেই কিন্তু আমাদের তৃতীয় পর্যায়ের মৌল। প্রত্যেকেরই 3টা করে পর্যায় আছে, 3টা করে পর্যায়ে আমরা ইলেকট্রন দেখতে পাই। তো এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম যে 3টা মৌল, এই 3টা মৌলের আকার কিসের উপর ডিপেন্ড করে? এই 3টা মৌলের আকার ডিপেন্ড করে, খেয়াল করি আমরা সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা সংক্ষেপে একটু দেখাই, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে সোডিয়ামের ইলেকট্রন আছে গিয়ে 8টা, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে সোডিয়ামের 1টা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আমাদের ইলেকট্রন হলো গিয়ে 8টা, আর তৃতীয় শক্তি স্তরে আমাদের ইলেকট্রন হলো গিয়ে 2টা। তো সোডিয়াম আর ম্যাগনেসিয়াম দুইটার আকার দেখতে প্রায় একই রকম, বাট তারপরেও পার্থক্য থাকে, বাট পার্থক্যটা খুবই কম হয়। এবং এই পার্থক্যটা কিসের কারণে হয়? এই পার্থক্যটা হয় আমাদের এই যে পজিটিভ চার্জ বা নিউক্লিয়াস, সে কিন্তু ইলেকট্রনকে কন্টিনিউয়াসলি নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মানটা আমরা কুলম্বের সূত্র F সমানুপাতিক Q1 Q2 এই ফর্মুলা দিয়ে বের করতে পারি যে আমাদের চার্জের গুণফলের সমানুপাতিক হবে। এখানে Q1 আমরা ধরে নিই প্রোটনের চার্জ, Q2 হলো গিয়ে বিপরীতধর্মী ইলেকট্রনের চার্জ। সুতরাং F হলো গিয়ে আমাদের প্রোটন আর ইলেকট্রনের মাঝে আকর্ষণ বলটা। এই আকর্ষণ বল যত বেশি হবে পরমাণুর আকার তত ছোট হবে, আকর্ষণ বল যত কম হবে পরমাণুর আকার তত বড় হবে। তো আমরা যদি সোডিয়ামের জন্য চিন্তা করি, তার প্রোটন 11টা, ইলেকট্রনও 11টা, ম্যাগনেসিয়ামের 12টা, অ্যালুমিনিয়ামের প্রোটন 13টা, ইলেকট্রন 13টা। তো আমরা যদি Q1 Q2 বের করি, সোডিয়ামের জন্য Q1 Q2 হলো গিয়ে 121, ম্যাগনেসিয়ামের জন্য 144 আর অ্যালুমিনিয়ামের জন্য 169। তো এই ডাটাগুলি থেকে আমি কিন্তু বলতে পারি কুলম্বের সূত্র ব্যবহার করে যে সোডিয়ামের ক্ষেত্রে আমার প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেই আকর্ষণ বলের মান সবচেয়ে কম। কেন সবচেয়ে কম? কারণ তার Q1 Q2 এর গুণফলের মানটা সবচেয়ে কম। আমি যত বাম থেকে ডানে আসছি আমার চার্জ সংখ্যা তত বাড়ছে, সুতরাং এই F তত বাড়ছে। Q1 Q2 এর গুণফল বাড়ার সাথে সাথে F এর মান তত বৃদ্ধি পাচ্ছে, ফলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে অনেক বেশি জোরে আকর্ষিত হচ্ছে, ফলে পরমাণুর আকার হ্রাস পায়। অর্থাৎ বাম থেকে ডানে যত আমি যাই আমার চার্জ সংখ্যা বৃদ্ধি পায়। চার্জ সংখ্যা বাড়লে আমাদের আকর্ষণ বল
আকর্ষণ বল বৃদ্ধি পায় এবং আকর্ষণ বল যদি বৃদ্ধি পায় পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার এটা হ্রাস পায়। অর্থাৎ আমরা দেখতে পেলাম পরমাণুর আকার একটা পর্যায়ভিত্তিক ধর্ম, যেটা কিনা গ্রুপে উপর থেকে নিচে নামার সময় শক্তিস্তর বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার বাম থেকে ডানে একই পর্যায়ে বাম থেকে ডানে যত আমরা যাই চার্জ সংখ্যা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, চার্জ সংখ্যা বাড়ার সাথে সাথে আকর্ষণ বল বাড়তে থাকে এবং আকর্ষণ বল বাড়লে আমাদের পরমাণুর আকারটা ছোট হয়, আমরা বলতে পারি আমাদের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। আমরা আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করব। পর্যায়বৃত্তিক ধর্মের ভিতর এক প্রকার উল্লেখযোগ্য পর্যায়বৃত্তিক ধর্ম হলো গিয়ে আমাদের আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায় আমরা এই উদাহরণটা খেয়াল করি যে আমাদের সোডিয়াম, যার মোট 11টা ইলেকট্রন এবং তার তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা, সেই তৃতীয় শক্তি স্তরের যে ইলেকট্রনটাকে আমি যদি অসীমে পাঠিয়ে দিই, খেয়াল করি এখানে আমরা একটা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি যার 3টা শক্তি স্তরে ইলেকট্রন আছে এবং তার আরো অনেক শক্তি স্তর আছে যেগুলিতে কিন্তু কোনো ইলেকট্রন নাই। তো সেই ইলেকট্রনটাকে যদি আমি ইনফিনিটিতে পাঠাই, ইনফিনিটি বলতে কি বুঝাই? ইনফিনিটি বলতে আমরা বুঝাই যেখানে আমার প্রোটনের আকর্ষণ বলের পরিমাণ নগণ্য বা নাই বললেই চলে, সেই অবস্থাটাকে, সেই শক্তি স্তরকে আমরা বলি কি ইনফিনিটি। এখন সোডিয়ামের একটা ইলেকট্রনকে যদি আমি অসীমে পাঠাই তখন আমার কি করা লাগবে? বোর মডেল অনুযায়ী ইলেকট্রন লাফ দিচ্ছে, লাফ দিয়ে সে উপরের স্তরে যাচ্ছে কন্টিনিউয়াসলি, তার মানে আমার এখানে শক্তি দেয়া লাগবে, শক্তি শোষিত হবে। তো কতটুকু শক্তি শোষিত হবে? দেখা যায় যে 465 কিলোজুল অ্যামাউন্ট শক্তি শোষিত হয় এবং বিক্রিয়াটা অবশ্যই একটা তাপহারী বিক্রিয়া, কারণ শক্তি শোষণ ঘটছে। সুতরাং আমরা বলি সোডিয়াম তার প্রথম আয়নীকরণ শক্তি হলো গিয়ে 465 কিলোজুল। মানে কি, সোডিয়ামের প্রথম ইলেকট্রনটাকে আমি অসীমে পাঠাচ্ছি, এতে আমার যতটুকু তাপ দেয়া লাগে তাকে আমরা বলি সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। ঠিক একইভাবে আমরা যেই প্রথম আয়নীকরণ শক্তির পর পেলাম গিয়ে আমরা সোডিয়াম প্লাস আয়ন। সোডিয়াম প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাস অনেক স্থিতিশীল, একদম নিষ্ক্রিয় গ্যাসের মতো 2-8 বা অষ্টক পূর্ণ ইলেকট্রন বিন্যাস। সেই সোডিয়াম প্লাস থেকে আমি যদি সোডিয়াম ডাবল প্লাস করতে চাই, মানে সোডিয়াম প্লাসের আরেকটা ইলেকট্রনকে যদি আমি অসীমে পাঠাতে চাই, তখন খেয়াল করি আমাদের ডেল্টা এইচ এর মানটা কিন্তু অনেক বড় এবং এই ডেল্টা এইচ এর মান এত বড় হওয়ার কারণ যেটা, সেটা হলো এখানে আমার সোডিয়ামের অষ্টক কাঠামো ভেঙে ইলেকট্রনটাকে অসীমে পাঠানো হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের ডেল্টা এইচটা অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং আমরা বলি সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি অনেক কম কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তি অনেক বেশি। কারণ কি? কারণ দ্বিতীয় আয়নীকরণ শক্তির বেলায় আমরা সোডিয়ামের অষ্টক কাঠামো ভেঙে সোডিয়ামের একটা ইলেকট্রনকে অসীমে পাঠাই। দ্যাটস ওয়াই তার দ্বিতীয় আয়নীকরণ শক্তির পরিমাণ এত বেশি। আমরা যদি ম্যাগনেসিয়ামের জন্য চিন্তা করি, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম প্লাস হয়, ম্যাগনেসিয়াম প্লাস থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস হয়, ম্যাগনেসিয়াম 2 প্লাস থেকে ম্যাগনেসিয়াম 3 প্লাস হয়। প্রথম যে ডেল্টা এইচ সেটা হবে আমার প্রথম আয়নীকরণ শক্তি, পরেরটা হবে আমার দ্বিতীয় আয়নীকরণ শক্তি, এরপরটা হবে আমার তৃতীয় আয়নীকরণ শক্তি। এখন আমার যদি প্রশ্ন করে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আয়নীকরণ শক্তির ক্রম দেখাও, মানে কোন আয়নীকরণ শক্তি বেশি, কোন আয়নীকরণ শক্তি কম, আমরা এভাবে চিন্তা করব। যখন আমাদের ম্যাগনেসিয়াম 2 প্লাস থেকে আমি ম্যাগনেসিয়াম 3 প্লাস করতে যাচ্ছি, তখন আমার অষ্টক কাঠামো ভাঙা লাগছে। সুতরাং এখানে ডেল্টা এইচ 3 বা আমাদের তৃতীয় আয়নীকরণ শক্তিটা সবচেয়ে বেশি হবে। আর যখন আমি ম্যাগনেসিয়াম প্লাস থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস করছি, আমরা 2-8-1 এরকম একটা ইলেকট্রন বিন্যাস থেকে 2-8 করতে চাচ্ছি, যার ইলেকট্রন বিন্যাস 2-8-1 মানে যার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, তার টেন্ডেন্সি এরকম আমি অনেক তাড়াতাড়ি একটা ইলেকট্রন ছেড়ে দিব, আমি অষ্টক পূর্ণ হব। অর্থাৎ তখন যখন 2-8-1 থেকে 2-8 হয়, তখন আমার ইলেকট্রনটা ছাড়া অনেক বেশি সহজ। অর্থাৎ এই ক্ষেত্রে যে ডেল্টা এইচটা আমরা পাই, সেই ডেল্টা এইচ এর মানটা তুলনামূলকভাবে অনেক কম হয়। তার মানে সবচেয়ে বেশি হলো ডেল্টা এইচ 3 আর সবচেয়ে কম হলো এই তিনটার ভিতর ডেল্টা এইচ 2। তার মানে আমাদের সিকোয়েন্সটা হলো আমাদের তৃতীয় আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, সবচেয়ে কম হলো গিয়ে আমাদের দ্বিতীয় আয়নীকরণ শক্তি, আর আমাদের মাঝামাঝি রকম হলো গিয়ে প্রথম আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়ামের জন্য বা গ্রুপ 2 এর যে কোনো মৌলের জন্য। আমরা দেখতে চাই একই গ্রুপে আমাদের আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ একই গ্রুপে যখন আমি উপর থেকে নিচে নামি আমার আয়নীকরণ শক্তি বাড়ে নাকি আয়নীকরণ শক্তি কমে।
তো সেটা দেখার জন্য আমরা গ্রুপ 1 এর তিনটা মৌল লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের ডায়াগ্রাম মোটামুটি রকম ভাবে এখানে আঁকলাম। যে আমাদের লিথিয়ামের সর্ববস্তু শক্তি স্তর হলো গিয়ে 2, সোডিয়ামের 3, পটাশিয়ামের 4। অর্থাৎ আয়নীকরণ শক্তি বা প্রথম আয়নীকরণ শক্তির বেলায় আমি লিথিয়ামের 2s1 এর ইলেকট্রনটাকে অসীমে পাঠাচ্ছি, সোডিয়ামের 3s1 এর ইলেকট্রনটাকে অসীমে পাঠাচ্ছি, পটাশিয়ামের 4s1 এর ইলেকট্রনটাকে অসীমে পাঠাচ্ছি। কোন ইলেকট্রনটাকে অসীমে পাঠাতে আমার সবচেয়ে কম শক্তি লাগবে, সেটা হলো সবচেয়ে কম আয়নীকরণ শক্তি বিশিষ্ট মৌল। তো আমরা যদি চিন্তা করি যে আমাদের এখানে লিথিয়ামের ক্ষেত্রে এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মাঝখানে ডিসটেন্সটা কিন্তু খুবই কম, কিন্তু সোডিয়ামের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মাঝখানে ডিসটেন্সটা তুলনামূলকভাবে বেশি, পটাশিয়ামের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মাঝখানে ডিসটেন্সটা আরো বেশি। আমরা জানি এই দূরত্বটা যত বাড়ে আমাদের আকর্ষণ বল F প্রপোর্শনাল টু 1/d², কুলম্বের সূত্র থেকে আমরা জানি আকর্ষণ বল যত বাড়ে ওই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল তত কমতে থাকে। তার মানে এইখানের ইলেকট্রনটা, লিথিয়ামের ইলেকট্রনটা সবচেয়ে বেশি আকর্ষণ ফেস করে। কার আকর্ষণ? নিউক্লিয়াস তাকে টেনে ধরে রাখছে। আর পটাশিয়ামের ইলেকট্রনটাকে নিউক্লিয়াস খুবই দুর্বলভাবে টেনে ধরে রাখছে। আমি ইলেকট্রনগুলিকে অসীমে নিয়ে যেতে চাই, যেহেতু পটাশিয়ামের ইলেকট্রনটাকে নিউক্লিয়াস খুবই দুর্বলভাবে আকর্ষণ করে রাখছে, তা আমি খুব সহজেই কিন্তু পটাশিয়ামের যে ইলেকট্রনটা তাকে অসীমে নিয়ে যেতে পারবো এবং এই ক্ষেত্রে আমার সবচেয়ে কম এফোর্ট দেওয়া লাগবে, এই ক্ষেত্রে আমার তাপ শক্তি সবচেয়ে কম দেওয়া লাগবে। কিন্তু লিথিয়ামের জন্য আমার তাপ শক্তির পরিমাণ দিতে হবে সবচেয়ে বেশি, কারণ লিথিয়ামের ইলেকট্রনটাকে প্রোটন বা নিউক্লিয়াস খুবই শক্তিশালীভাবে ধরে রাখতেছে। অর্থাৎ আমরা যদি লিথিয়াম থেকে সোডিয়াম, সোডিয়াম থেকে পটাশিয়ামে যাই, তখন আমরা দেখি যে আমাদের পরমাণুর আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। কারণ কি? তারা একই গ্রুপের মৌল। আমি যত উপর থেকে নিচে নামি আমার পরমাণুর আকার বৃদ্ধি পায়। পরমাণুর আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের আকর্ষণ বল কমতে থাকে এবং আকর্ষণ বল যত কমে তার বিপরীতমুখী আমার কাজ তত কম করা লাগে। অর্থাৎ আয়নীকরণ শক্তির পরিমাণ, আয়োনাইজেশন পটেনশিয়ালের পরিমাণ তত হ্রাস পায়। অর্থাৎ একই গ্রুপে উপর থেকে নিচে আমাদের আয়নীকরণ শক্তি ক্রমান্বয়ে হ্রাস পায়। আমরা যদি দেখি একই পর্যায়ে কি হয়, ফর এক্সাম্পল একই পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম, সিলিকন আরো আছে, তৃতীয় পর্যায়ের মৌলগুলি নিলাম। আমরা জানি বাম থেকে ডানে আমি যত যাব আমার পরমাণুর আকার তত কমে। বাম থেকে ডানে শক্তিস্তর বৃদ্ধি পায় না, শক্তিস্তর একই থাকে, কিন্তু আয়ন বা চার্জ সংখ্যা বৃদ্ধি পায়, ফলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কমে। পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে আমার আকর্ষণ বলের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। এই সূত্র অনুযায়ী পারমাণবিক আকার কমার সাথে সাথে আকর্ষণ বল বাড়ে এবং আকর্ষণ বল বৃদ্ধি পেলে আমরা বলতে পারি আমাদের আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ শক্তির পরিমাণ বাড়ে। অর্থাৎ এখানে আমরা দুটো জিনিস দেখলাম, একই গ্রুপে উপর থেকে নিচে আমাদের আয়নীকরণ শক্তি কমে, একই গ্রুপে উপর থেকে নিচে যত নামবো আয়নীকরণ শক্তি তত কমবে, এবং একই পর্যায়ে আমি যত বাম থেকে ডানে যাব আমার আয়নীকরণ শক্তি তত বাড়বে। ইলেকট্রন আসক্তি এক প্রকার পর্যায়ভিত্তিক ধর্ম। এখন ইলেকট্রন আসক্তি বলতে আমরা কি বুঝাই, আগে আমরা সেই কথাটা একটু বলে নিই। যে এখানে একটা বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, ক্লোরিন প্লাস ইলেকট্রন, সেখান থেকে হচ্ছে ক্লোরাইড এবং ডেল্টা H = -600 কিলোজুল। তার মানে কি? ক্লোরিন একটা ইলেকট্রন যখন গ্রহণ করে ক্লোরাইড আয়ন হয় তখন 600 কিলোজুল তাপ শক্তি বিমুক্ত হচ্ছে। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক একইভাবে নিচের বিক্রিয়াটা যদি আমরা খেয়াল করি, ব্রোমিন প্লাস ইলেকট্রন, সেখান থেকে ব্রোমিন মাইনাস, ডেল্টা H হলো গিয়ে -550 কিলোজুল। ব্রোমিন একটা ইলেকট্রন গ্রহণ করে ব্রোমিন মাইনাস হচ্ছে, 550 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। কেন তাপ শক্তিটা উৎপন্ন হচ্ছে সেটা বোঝার জন্য আমরা একটু এই দুইটা ডায়াগ্রাম খেয়াল করি। যে ক্লোরিন এবং ব্রোমিনের ডায়াগ্রাম এখানে আঁকা হচ্ছে, যে প্রতিটারই অসংখ্য শক্তি স্তর আছে আমরা ধরে নিলাম, বাট ক্লোরিনের ইলেকট্রন আছে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 7টা। আর ব্রোমিনের ইলেকট্রন আছে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরেও 8টা এবং চতুর্থ শক্তি স্তরে 7টা।
এখন আমরা ধরলাম যে অসীমে কোনো একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা যদি আস্তে 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 ক্লোরিনের ভিতর প্রবেশ করে, ক্লোরিনের অষ্টক পূর্ণ করে, তখন সে কি করলো? তখন সে বোরের মডেল অনুযায়ী উপরের শক্তি স্তর থেকে লাফ দিয়ে নিচের শক্তি স্তরে আসলো। এবং আমরা জানি যখন উপর শক্তি স্তর থেকে ইলেকট্রন লাফ দিয়ে নিচের শক্তি স্তরে আসে তখন তাপ উৎপন্ন হয়। সুতরাং এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ইলেকট্রন আসক্তি একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর আয়নীকরণ শক্তি যখন আমি চিন্তা করি সেটা কিন্তু একটা তাপহারী বিক্রিয়া। এটা আমরা একটু খেয়াল রাখবো। এখন আমরা বুঝতে চাই যে ইলেকট্রন আসক্তির গ্রুপ ভিত্তিক সম্পর্ক কি, অর্থাৎ একই গ্রুপে ইলেকট্রন আসক্তি আমরা কিভাবে চেঞ্জ করব। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা এরকম যে একই গ্রুপে যত আমি উপর থেকে নিচে যাই, যেমন ক্লোরিন ব্রোমিন এই দুটোর তুলনা আমি দেখতে চাচ্ছি, উপর থেকে যত আমি নিচে যাই তত আমার শক্তি স্তর বৃদ্ধি পায়। এবং শক্তি স্তর বৃদ্ধি পেলে আমার এই শক্তির পরিমাণটা কমতে থাকে। কেন কমতে থাকে সেটা একটু ব্যাখ্যা করি। ধরলাম ক্লোরিন এবং ব্রোমিন উভয়ের জন্যই আমার অসীম শক্তি স্তর হলো 15 নম্বর শক্তি স্তর। ওই 15 নম্বর শক্তি স্তর থেকে যখন ইলেকট্রনটা আমার ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে আসে, মানে হলো 15 নম্বর থেকে 3 নম্বরে আসে, তখন সে কয়টা ধাপ অতিক্রম করে? তখন সে ধাপ অতিক্রম করে গিয়ে 12টা। আর ব্রোমিনের জন্য যখন সে 15 নম্বর শক্তি স্তর থেকে সর্বশেষ শক্তি স্তর 4 নম্বরে আসে তখন সে ধাপ অতিক্রম করে 11টা। কম পথ অতিক্রম করা লাগতেছে, কম জাম্প করা লাগতেছে, তার মানে সে অবশ্যই কম পরিমাণ শক্তি বিমুক্ত করবে। আর এখানে যেহেতু বেশি জাম্প করা লাগতেছে তাই এখানে বেশি শক্তি সে বিমুক্ত করে। এবং আমরা দেখি ক্লোরিনের জন্য আমাদের উৎপন্ন শক্তি হলো গিয়ে 600, আর ব্রোমিনের জন্য উৎপন্ন শক্তি হলো গিয়ে 550 কিলোজুল। অর্থাৎ আমরা বলতে পারি একই গ্রুপে উপর থেকে নিচে আমরা যত যাই আমাদের শক্তি স্তর সংখ্যা বৃদ্ধি পায়। শক্তি স্তর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের অসীম থেকে আসা ইলেকট্রনের শক্তি স্তর অতিক্রম করার জন্য পথ কমতে থাকে, এবং পথ যত কমতে থাকে তত আমাদের নির্গত শক্তির পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। অর্থাৎ উপর থেকে নিচে আমরা দেখব আমাদের ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে কমে। সুতরাং হ্যালোজেন গ্রুপের জন্য আমাদের সিকোয়েন্সটা হওয়া উচিত ফ্লোরিনের সবচেয়ে বেশি, এরপরে ক্লোরিনের, এরপরে ব্রোমিনের এবং এরপরে আয়োডিনের। বাট এখানে একটা সমস্যা হয়। আমাদের অ্যাকচুয়াল সিকোয়েন্সটা হলো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, এরপরে ফ্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে আয়োডিন। বুঝাই যাচ্ছে এখানে ফ্লোরিন এবং ক্লোরিনের কিছু একটা ব্যতিক্রম হচ্ছে। নরমাল নিয়ম যেটা, সেই নিয়ম হিসেবে না করে অন্য কোনো একটা সমস্যা হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিনের মাঝখানে। এবং সেটা বোঝার জন্য আমরা যদি এখন এই ক্লোরিন এবং এই ফ্লোরিনের ডায়াগ্রাম দুটো খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সমস্যাটা কি। আমরা যেটা বললাম যে ক্লোরিনের জন্য একটা ইলেকট্রন 15 নম্বর শক্তি স্তর থেকে যখন 3 নম্বর শক্তি স্তরে আসে সে 12টা শক্তি স্তর অতিক্রম করে। ফ্লোরিনের জন্য সে 15 নম্বর থেকে 2 নম্বর শক্তি স্তরে আসবে এবং সে মোট 13টা শক্তি স্তর অতিক্রম করবে। তার অতিক্রান্ত দূরত্ব বেড়ে যাচ্ছে, তার মানে নির্গত শক্তি, সে যতটুকু শক্তি ছেড়ে দিবে সে শক্তির পরিমাণ কিন্তু ক্রমান্বয়ে বাড়বে। কিন্তু আমরা যদি বিক্রিয়াটা দেখি যে ক্লোরিন এবং ফ্লোরিনের বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন সে 600 কিলোজুল তাপশক্তি বিমুক্ত করে, আর ফ্লোরিন সে 575 কিলোজুল তাপশক্তি বিমুক্ত করে। ফ্লোরিন কেন কম তাপশক্তি বিমুক্ত করছে? তার তো উৎপন্ন তাপশক্তি আরো বেশি হওয়ার কথা, কারণ তার অতিক্রান্ত দূরত্ব বেশি, তার বোর মডেল অনুযায়ী নির্গত শক্তির পরিমাণও বেশি হওয়ার কথা। বাট এখানে ফ্লোরিনের আকার এবং তার চার্জ ঘনত্ব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফ্লোরিনের আকার খুবই ছোট এবং তার আয়ন যতটুকু আছে সেখান থেকে আমরা বলতে পারি তার আয়নের ঘনত্ব বা তার চার্জ ঘনত্ব বা তার ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি। যখন আমরা ইলেকট্রন আসক্তি চিন্তা করছি, আমাদের অসীম থেকে একটা ইলেকট্রন ফ্লোরিনের অনেক বেশি ঘন ইলেকট্রন বিশিষ্ট জায়গায় প্রবেশ করে। একটা ইলেকট্রন যখন ইলেকট্রনের ঘনত্বের ভিতর প্রবেশ করতে চায় তখন সে বিকর্ষণের সম্মুখীন হয় এবং ওই বিকর্ষণের বিরুদ্ধে কিছু পরিমাণ কাজ করা লাগে। অর্থাৎ যদি এখানে বিকর্ষণ টিকর্ষণ কিছু না থাকতো তাহলে আমরা ধরতে পারি যে আনুমানিক 650 কিলোজুল তাপ তার তৈরি হতো, কিন্তু আমি পাচ্ছি 575 কিলোজুল তাপ। বাকি 75 কিলোজুল তাপ কই যায়? বাকি 75 কিলোজুল তাপ
ফ্লোরিনের এই ইলেকট্রন ঘনত্বের যেই বিকর্ষণ বল কাজ করে, ওই ইলেকট্রনটাকে ঢুকতে যেই বিকর্ষণ বল বাধা দেয়, সেই বিকর্ষণ বল অতিক্রম করতে আবার কিছু পরিমাণ কাজ করা লাগে। দ্যাটস ওয়াই আমাদের ইলেকট্রনটা প্রবেশ করার সময় যতটুকু তাপশক্তি উৎপন্ন করার কথা তার চেয়ে একটু কম তাপশক্তি উৎপন্ন করে। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইলেকট্রন আসক্তির ক্রম একটা গ্রুপ থেকে উপর থেকে নিচে ক্রমান্বয়ে কমে। ইলেকট্রন আসক্তি গ্রুপের উপরে সবচেয়ে বেশি, যত নিচে নামবো ইলেকট্রন আসক্তি তত কমতে থাকে। ব্যতিক্রম দেখায় ফ্লোরিন এবং ক্লোরিন, কারণ ফ্লোরিনের চার্জ ঘনত্ব অনেক বেশি, ফ্লোরিনের আকার ছোট, দ্যাটস ওয়াই তার চার্জ ঘনত্ব ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি, এবং এই কারণেই যখন একটা ইলেকট্রন প্রবেশ করতে চায় সে বিকর্ষণের সম্মুখীন হয় এবং সেই বিকর্ষণ বল কাটানোর জন্য কিছু শক্তি খরচ হয়। তাই আমাদের ক্রমটা দাঁড়ায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, এরপরে ফ্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে আয়োডিন। তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আমরা আলোচনা করব। তড়িৎ ঋণাত্মকতা আমাদের আরেক প্রকার পর্যায়ভিত্তিক ধর্ম, এবং তড়িৎ ঋণাত্মকতা বলতে আমরা বুঝাই যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, তাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। ফর এক্সাম্পল, আমরা এখানে হাইড্রোজেন আর ক্লোরিন দেখতে পাচ্ছি। হাইড্রোজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন একটা, আর ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন থাকে গিয়ে 7টা। তো তারা যখন সমযোজী বন্ধন তৈরি করে তখন হাইড্রোজেন একটা ইলেকট্রন দেয়, ক্লোরিন একটা ইলেকট্রন দেয়, এবং তারা সেটা শেয়ার করে, এবং আমরা জানি তারা সমানভাবে শেয়ার করে। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিনের মাঝখানে যে সমযোজী বন্ধনটা হয়, সেই সমযোজী বন্ধনের ঠিক মাঝামাঝি জায়গায় কিন্তু আমাদের ইলেকট্রন দুইটা থাকার কথা। হাইড্রোজেন আর ক্লোরিনের ইলেকট্রন দুইটাই ঠিক মাঝামাঝি জায়গায় থাকার কথা, কিন্তু দেখা যায় আমাদের ইলেকট্রনগুলি ক্লোরিনের দিকে বেশি পরিমাণে ঝুঁকে থাকে, ক্লোরিনের দিকে বেশি পরিমাণে হেলে থাকে। এর কারণ হলো যে সমযোজী বন্ধনে যুক্ত অবস্থায় ক্লোরিনের ধর্ম বা ক্লোরিনের এই ক্ষমতাটা অনেক বেশি যে সে হাইড্রোজেনের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ করার পিছনে একমাত্র উদ্দেশ্য যেটা, সেটা হলো গিয়ে স্থিতিশীলতা অর্জন করা, অষ্টক কাঠামো তৈরি করা। ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, সে যদি সামহাউ আরেকটা ইলেকট্রন পায় তাহলে তার অষ্টক কাঠামো অর্জন হয়। এই জন্য সেই আশায় সে হাইড্রোজেনের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। হাইড্রোজেন আর ক্লোরিনের ভিতর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই জন্য দেখা যায় আমাদের সমযোজী বন্ধনের যে বন্ধনজোড় ইলেকট্রন সেগুলি ক্লোরিনের দিকে শিফটেড হয়ে থাকে। ঠিক একইভাবে আমরা যদি এখানে চিন্তা করি যে ক্লোরিন ক্লোরিন, এখানে সমযোজী বন্ধনে বন্ধনজোড় ইলেকট্রন দুইটা, এবং সেগুলি ঠিক মাঝামাঝি জায়গায় থাকবে, কারণ দুইটা ক্লোরিনেরই তড়িৎ ঋণাত্মকতা সমান, এবং তড়িৎ ঋণাত্মকতা সমান হওয়ার কারণে যেটা হয় দুইজনেই সমানভাবে ইলেকট্রনকে টানে, কেউ বেশি টানতে পারে না, কেউ কম টানতে পারে না, ইলেকট্রনগুলি ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করে। তা আমরা যদি এখন পর্যায় সারণী থেকে পর্যায়ভিত্তিক ধর্ম অনুযায়ী চিন্তা করি যে আমরা যদি একই পর্যায়ে বাম থেকে ডানে যাই বা একই গ্রুপে উপর থেকে নিচে আসি, তাহলে আমাদের তড়িৎ ঋণাত্মকতা কিভাবে চেঞ্জ হবে। চিন্তা করি আমরা একটা পর্যায়ে যত আমি বাম থেকে ডানে যাচ্ছি, আমরা যদি খেয়াল করি ইলেকট্রন বিন্যাসটা, আমরা কিন্তু তত অষ্টকের কাছাকাছি যাই। অর্থাৎ গ্রুপ 1 এর একটা মৌল যদি অষ্টক পূর্ণ হতে চায় ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, তাকে কিন্তু 7টা ইলেকট্রন গ্রহণ করা লাগে। আর গ্রুপ 17, যেটা কিনা আগে গ্রুপ 7A হিসেবে আমরা জানতাম, সেই গ্রুপের কোন একটা মৌল যদি অষ্টক পূর্ণ হতে চায় তাহলে কিন্তু তাকে জাস্ট একটা ইলেকট্রন গ্রহণ করলেই হচ্ছে। তো সেই দিক থেকে আমরা বলি যে আমরা যত বাম থেকে ডানে যাই আমাদের কাঠামোটা অষ্টক কাঠামোর কাছাকাছি হতে থাকে, ফলে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বাড়তে থাকে। অর্থাৎ আমরা যত বাম থেকে ডানে যাব আমাদের তড়িৎ ঋণাত্মকতা ক্রমাগত বৃদ্ধি পায়। এবং উপর থেকে নিচে যদি আমি যাইতে থাকি, আমি যত উপর থেকে নিচে যাই আমাদের পরমাণুর আকার কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। পরমাণুর আকার বাড়ার সাথে সাথে কোন একটা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা কন্টিনিউয়াসলি কমতে থাকে। কারণ কি, আকার বাড়ছে, আমাদের F প্রপোর্শনাল টু 1/d², সেই ফর্মুলা থেকে আমরা বলতে পারি আকর্ষণ বল কমতে থাকে, অর্থাৎ ইলেকট্রনকে কম নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ একটা গ্রুপে উপর থেকে নিচে আমি যত নামবো আমার তড়িৎ ঋণাত্মকতার মান তত হ্রাস পায়। তো এই লজিকগুলি যদি আমরা ইমপ্লাই করি, আমরা সেখান থেকে বুঝতে পারি যে আমাদের সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল সেটা হবে গিয়ে ফ্লোরিন, আর সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল হলো গিয়ে ফ্রান্সিয়াম, এবং আমরা বলি ফ্রান্সিয়াম সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল। নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা আমরা ধরে নিই 0, কারণ নিষ্ক্রিয় গ্যাস আগের থেকে অষ্টকপূর্ণ। নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা ঠিক যেরকম ভাবে 0, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তিও একই রকম ভাবে 0, বাট নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি অনেক হাই।
তো এই নিষ্ক্রিয় গ্যাসের এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স আমরা একটু ভালো মতো খেয়াল রাখলে হয়তো আমরা কিছু এমসিকিউ সলভ করতে পারবো। আর পাউলিং নামে এক বিজ্ঞানী সে মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার একটা স্কেল দিয়ে গেছে। তার মতে যে ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, তার ভ্যালুটাকে সে ধরছে 4। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, অক্সিজেনের 3.5, নাইট্রোজেনের 3.1, ক্লোরিনের 3, ব্রোমিনের 2.8, কার্বনের 2.5, আয়োডিনের 2.5, হাইড্রোজেনের 2.1। সাধারণত আমাদের যেসব প্রশ্ন আসে বা যেসব সমস্যা আমরা ফেস করি সেসব সমস্যাগুলি সলভ করার জন্য আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান জানার যদি দরকার হয়, এই কয়েকটা তড়িৎ ঋণাত্মকতার মান যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই তড়িৎ ঋণাত্মকতা রিলেটেড প্রশ্ন অ্যান্সার করতে পারবো। তা আমরা এখন পরমাণুর আকার নিয়ে আলোচনা শেষ করার পর পরমাণুর আয়নের আকার নিয়ে একটু কথাবার্তা বলবো। ফর এক্সাম্পল, আমাদের এই 4টা আয়ন দেওয়া আছে, সোডিয়াম প্লাস, ফ্লোরিন মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, নাইট্রোজেন 3 মাইনাস। তো এই 4টা আয়নের ভিতর আমাদেরকে খুঁজে বের করা লাগবে যে কার আকার সবচেয়ে বড় বা কার আকার সবচেয়ে ছোট বা তাদের সিকোয়েন্সটা কি। তো আমরা যদি একটু খেয়াল করি, এই সোডিয়ামেরও কিন্তু সর্ববহিস্থ শক্তি স্তর 2 সোডিয়াম প্লাসের, ফ্লোরিন মাইনাসেরও সর্ববহিস্থ শক্তি স্তর 2, অক্সিজেন মাইনাসেরও সর্বশেষ শক্তি স্তর 2, নাইট্রোজেন 3 মাইনাসেরও সর্বশেষ শক্তি স্তর 2। মানে সবগুলি কিন্তু আমাদের দ্বিতীয় শক্তি স্তরে চলে আসছে যখন আমরা আয়ন নিয়ে চিন্তা করতেছি, এবং সবগুলোই কিন্তু আমাদের নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বিশিষ্ট অষ্টকপূর্ণ কাঠামো। এখন এই 4টার ভিতর কার আয়নিক রেডিয়াস বেশি বা কার আয়নিক রেডিয়াস কম, এটা পিওরলি ডিপেন্ড করে যে আমাদের এফ এর মানের উপর। এফ হলো গিয়ে যে আমাদের আকর্ষণ বল, প্রোটন এবং ইলেকট্রনের মাঝে যে আকর্ষণ বল, এবং আমরা জানি এই এফ ইজ প্রপোর্শনাল টু Q1 ইনটু Q2, অর্থাৎ ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জের গুণফলের মানের উপর ডিপেন্ড করে এফ। গুণফল যত বড় হবে আমাদের আকর্ষণ বলটা তত বেশি হবে, এবং আকর্ষণ বল বেশি হলে আমার আকারটা ছোট হবে, কারণ আকর্ষণ করে সে কাছে নিয়ে আসবে। আকর্ষণ বল বেশি হলে আকার ছোট হবে। এখন আমরা যদি এদের প্রোটন সংখ্যা চিন্তা করি, সোডিয়ামের ভিতর প্রোটন আছে গিয়ে 11টা, ফ্লোরিনের ভিতর প্রোটন আছে 9টা, অক্সিজেনের প্রোটন আছে 8টা, নাইট্রোজেনের প্রোটন আছে 7টা। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আমরা লিখতেই পারি। আর ইলেকট্রন সংখ্যা আমরা একটু হিসাব করে বসাবো। যেমন আমাদের সোডিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা হবে গিয়ে 10টা, ফ্লোরিন মাইনাস তার ইলেকট্রন সংখ্যা 10টা, অক্সিজেন 2 মাইনাসের ইলেকট্রন সংখ্যা 10টা, নাইট্রোজেন 3 মাইনাসেরও ইলেকট্রন সংখ্যা 10টা। এখন যদি আমি Q1 Q2 বের করি, Q1 Q2 মানে ইলেকট্রন আর প্রোটনের চার্জ সংখ্যার গুণফল, সেখান থেকে আমি দেখব সোডিয়াম প্লাসের ভ্যালু আসতেছে 110, ফ্লোরিনের হলো গিয়ে 90, অক্সিজেনের হলো গিয়ে 80, আর নাইট্রোজেনের Q1 Q2 এর গুণফল আনুমানিক 70। তো আমরা যেই ফর্মুলা জানি কুলম্বের, সেটা হলো গিয়ে F is proportional to Q1 into Q2, অর্থাৎ আমাদের এই 4টার ভিতর শুধুমাত্র সোডিয়াম প্লাসের প্রোটন আর ইলেকট্রনের মাঝে আকর্ষণ বলের পরিমাণ সবচেয়ে বেশি হবে, কারণ এখানে চার্জের গুণফলের প্রোডাক্টের ভ্যালুটা সবচেয়ে বেশি। সুতরাং আমাদের ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স সোডিয়াম প্লাসেরটা সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম হলো গিয়ে আমাদের নাইট্রোজেনেরটা। যেহেতু ওইটার আকর্ষণ বল সবচেয়ে বেশি, তাই ওইটার আকারটা সবচেয়ে ছোট, আর যেহেতু এটার আকর্ষণ বল সবচেয়ে কম, এটার আকার সবচেয়ে বড় হবে। সুতরাং আমরা যদি আকারের ক্রম ব্যাখ্যা করি, আমাদের নাইট্রোজেন 3 মাইনাসের আকার সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোট হলো গিয়ে সোডিয়াম প্লাসের আকার, এবং অক্সিজেনের আকার ফ্লোরিনের থেকে বড়। এবং এটাই হলো গিয়ে আমাদের অ্যান্সার, যে আকারের ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই, সবচেয়ে ছোট হলো সোডিয়াম প্লাস আর সবচেয়ে বড় হলো নাইট্রোজেন 3 মাইনাস। এবং এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো গিয়ে আকর্ষণ বল দিয়ে আমরা দিব। আকর্ষণ বল ডিপেন্ড করে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যার উপর। যার ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যার গুণফলের মান বেশি, তার আকর্ষণ বল বেশি, তার আকার তত ছোট। আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। সমযোজী বন্ধন কিভাবে হয় এ সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা আছে। যখন দুটি পরমাণু পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কোনো বন্ধন তৈরি করে, তখন তাকে আমরা বলি সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন মূলত দুই প্রকার, একটা হলো গিয়ে সিগমা বন্ধন, একটা হলো গিয়ে পাই বন্ধন। তো সিগমা বন্ধন আর পাই বন্ধনের পার্থক্য হলো যে দুইটা অরবিটাল কিভাবে অধিক্রমণ করছে তার উপর নির্ভর করে সিগমা এবং পাই বন্ধনের পার্থক্য। অধিক্রমণ করা বলতে কি বোঝায়? যে সাপোজ আমার কাছে একটা অরবিটাল আছে এবং ওই অরবিটালে একটা ইলেকট্রন আছে, আরেকটা অরবিটাল তাতেও একটা ইলেকট্রন। এখন এই দুইটা অরবিটাল একে অপরের সাথে ধাক্কা খেলো। দুইটা অরবিটাল যখন একে অপরের সাথে ধাক্কা খেলো, তখন দুইটা অরবিটালের যে ইলেকট্রনগুলো সেগুলো একে অপরের সাথে মিলেমিশে গেল, এবং ইলেকট্রন মেলামেশার মাধ্যমে আমরা একটা বন্ধন পাচ্ছি।
ওই যে ইলেকট্রন অরবিটালগুলি ধাক্কা খেলো, ইলেকট্রনগুলি মিশলো, এই ঘটনাটাকে আমরা বলি অধিক্রমণ হওয়া বা ওভারল্যাপিং হওয়া। এই যে অধিক্রমণ বা ওভারল্যাপিং বা অরবিটালগুলোর মধ্যে ধাক্কাধাক্কি, এই জিনিসটা কয়েকভাবে হতে পারে, মূলত দুইভাবে হয়। যখন দুইটা অরবিটাল একদম সামনাসামনি অধিক্রমণ করে, দুইটা অরবিটাল যখন সামনাসামনি ধাক্কা খায়, তখন তাদের মাঝখানে যে অধিক্রমণ হয়, তাদের ফলে যে বন্ধন তৈরি হয়, তাকে আমরা বলি সিগমা বন্ধন। এবং আমরা সিগমা বন্ধনের ডেফিনেশনে দেখব, দুটি অরবিটাল যখন একই অক্ষ বরাবর সামনাসামনি অধিক্রমণ করে, তখন তাদের মাঝে যে বন্ধন তৈরি হয়, তাকে আমরা বলি সিগমা বন্ধন। যেমন এখানে আমরা তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি। প্রথম উদাহরণে একই অক্ষ বরাবর একটা গোল এস অরবিটাল এবং আরেকটা গোল এস অরবিটাল তারা সামনাসামনি অধিক্রমণ করতেছে, মানে ধাক্কা খাচ্ছে। ধাক্কা খাওয়ার ফলে যেটা হচ্ছে, আমার এই এস অরবিটালে সাপোজ একটা ইলেকট্রন ছিল, এই এস অরবিটালে একটা ইলেকট্রন আছে, তারা ইলেকট্রনগুলো মিলে আমাদের একটা বন্ধন তৈরি করতেছে। আমরা জানি একটা সমযোজী বন্ধনে মূলত দুইটা ইলেকট্রন থাকে এবং ওই ইলেকট্রনগুলোকে আমরা বলি বন্ধন জোড় ইলেকট্রন। এবং আমরা দুইটা এস অরবিটাল যখন অতিক্রমণ করে, সেখান থেকে যে বন্ধনটা পাই সেটা হলো একটা এস এস সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন আমরা পাচ্ছি। এরপর আমরা যে উদাহরণটা দেখাচ্ছি সেটা হলো একটা পি অরবিটাল এবং আরেকটা পি অরবিটাল, তারা যখন সামনাসামনি অধিক্রমণ করছে একই অক্ষ বরাবর, সেখান থেকে আমি একটা বন্ধন পাচ্ছি। এই বন্ধনটা হলো গিয়ে আমার একটা সিগমা বন্ড এবং এই বন্ধনটা হলো একটা পি পি সিগমা বন্ড। কেন পি পি সিগমা বন্ড? কারণ একটা পি অরবিটাল আর একটা পি অরবিটালের মাঝখানে আমি বন্ধনটা পাচ্ছি। আর সর্বশেষ যে উদাহরণটা আমি দেখতে পাচ্ছি, সেখানে আমার একটা এস অরবিটালের সাথে একটা পি অরবিটালের অধিক্রমণ হচ্ছে এবং সেখান থেকে আমি পাচ্ছি এস পি সিগমা বন্ড। এখন এই যে তিন রকম সিগমা বন্ড, এস এস পি পি এস পি, এই তিন রকম সিগমা বন্ধনের ভিতর সবচেয়ে বেশি শক্তিশালী সিগমা বন্ড হলো গিয়ে আমাদের পি পি সিগমা বন্ড। এটা হলো গিয়ে আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী সিগমা বন্ড এবং এখানে ওভারল্যাপিং এর মাত্রা সবচেয়ে বেশি হয়। আমরা যদি এখন পাই বন্ধন নিয়ে চিন্তা করি, সিগমা বন্ধনে আমরা কি বললাম? দুইটা অরবিটাল যখন একই অক্ষ বরাবর সামনাসামনি অধিক্রমণ করে, তখন তাকে আমরা বলি সিগমা বন্ড তৈরি করে। আর দুইটা অরবিটাল যখন পাশাপাশি সমান্তরাল ভাবে থেকে পাশাপাশি অধিক্রমণ করে, তখন তাকে আমরা বলবো পাই বন্ড। এবং পাই বন্ড তৈরি হওয়ার জন্য অরবিটালগুলো আগের থেকেই সিগমা বন্ড দিয়ে যুক্ত থাকা লাগবে। ফর এক্সাম্পল, আমরা এখানে দুটো কার্বন পরমাণু দেখতে পাচ্ছি। দুটো কার্বন পরমাণুই আমাদের সিগমা বন্ধন দিয়ে যুক্ত এবং তাদের একটা পি অরবিটাল এবং এটা আরেকটা পি অরবিটাল পাশাপাশি সমান্তরাল ভাবে আছে। এখন এই অরবিটাল যখন ওভারল্যাপিং করে, এই অরবিটাল দুইটা যখন ওভারল্যাপিং করে, তখন আমরা আউটপুট পাবো কার্বন এবং কার্বন, তাদের মাঝখানে আগের থেকেই একটা সিগমা বন্ড ছিল এবং অরবিটালের ওভারল্যাপিং এর ফলে আমরা নতুন একটা বন্ধন পাবো এবং এটা হলো গিয়ে আমাদের পাই বন্ড। এখন অনেকের মনে আমাদের প্রশ্ন জাগে যে উপরে একটা বন্ধন পাবো, নিচে একটা বন্ধন পাবো। ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ হলো যে আমাদের এই টোটালটা একটা অরবিটাল এবং এই টোটাল অরবিটালে আমার ইলেকট্রন আছে গিয়ে একটা, এবং আমার এইখানেও টোটালটা একটা অরবিটাল এবং এখানেও আমার ইলেকট্রন আছে গিয়ে একটা। আমার যখন ওভারল্যাপিং হবে উপরে এবং নিচে দুই জায়গায় ওভারল্যাপিং এর ফলে আমার মোট দুইটা ইলেকট্রন আমি পাবো এবং ওই দুইটা ইলেকট্রন মিলে আমার নতুন বন্ধন তৈরি করবে একটা এবং সেটা হলো গিয়ে আমার পাই বন্ড। অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ডে আমার পাই বন্ড হলো গিয়ে একটা এবং সিগমা বন্ড হলো গিয়ে একটা। ঠিক একইভাবে আমি যদি বলি কার্বন কার্বন ট্রিপল বন্ড, সেই কার্বন কার্বন ট্রিপল বন্ডের ভিতর আমাদের সিগমা বন্ড হলো একটা আর বাকি দুটো হলো গিয়ে আমাদের পাই বন্ড। সিগমা বন্ড একটা, পাই বন্ড দুইটা। যদি আমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে বা যে কোনো সিঙ্গেল বন্ড থাকে, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড থাকে, এই সিঙ্গেল বন্ডগুলিকে আমরা বলি গিয়ে সিগমা বন্ধন। অর্থাৎ আমরা যেই নরমাল কনসেপ্ট দ্বারা করাতে পারি, সমযোজী বন্ধন দুই প্রকার, সিগমা বন্ধন, পাই বন্ধন। সিগমা বন্ধন হলো পৃথিবীর সকল একক বন্ধন, যত একক বন্ধন আছে সবগুলিকে আমরা সিগমা বন্ধন বলি। যদি কোথাও ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, তার ভিতরেও সিগমা বন্ড থাকে, বাট সিগমা বন্ড থাকে সবসময় একটা। অর্থাৎ আমি যদি একটা প্রশ্ন করি যে ফর এক্সাম্পল কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার এরকম, এখানে আমাদের সিগমা বন্ধন কয়টা? আমি খেয়াল করব এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের ভিতর একটা সিগমা বন্ড, এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের ভিতর একটা সিগমা বন্ড, এখানে আমাদের সিগমা বন্ড দুইটা এবং বাকি যে দুইটা বন্ড আমরা দেখতে পাচ্ছি ওই দুইটা বন্ড হলো গিয়ে আমাদের পাই বন্ড।
ঠিক একইভাবে আমরা যে কোনো যৌগে কয়টা সিগমা বন্ড আছে, কয়টা পাই বন্ড আছে সেটা খুঁজে বের করব। আমরা এখন কোনো একটা যৌগে যখন আমাদের আণবিক সংকেত বা গাঠনিক সংকেত দেয়া থাকবে, সেখান থেকে কয়টা সিগমা বন্ড কয়টা পাই বন্ড পাওয়া যায় সেটা কিভাবে বের করে সেই জিনিসটা একটু খেয়াল করব। ফর এক্সাম্পল, আমাদের এই এসিটিলিন বা ইথাইনের সংকেত দেওয়া আছে এবং আমাকে প্রশ্ন করলো এখানে সিগমা বন্ড কয়টা, পাই বন্ড কয়টা। আমরা প্রথমেই পাই বন্ড গুণে বের করতে পারি, বা সবচেয়ে সহজ হয় যদি আমরা গাঠনিক সংকেতটা আঁকি। এসিটিলিনের গাঠনিক সংকেত এরকম যে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড কার্বন, ট্রিপল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। এটা হলো কি আমাদের এসিটিলিনের গাঠনিক সংকেত। এখন এই গাঠনিক সংকেতে যদি আমরা দেখি কার্বন কার্বন ট্রিপল বন্ড, আমরা জানি কার্বন কার্বন ট্রিপল বন্ডের ভিতর আমার পাই বন্ড হলো গিয়ে দুইটা পাই বন্ড থাকে। সুতরাং এগুলিতে কোথাও পাই বন্ড নাই, শুধুমাত্র ট্রিপল বন্ড এবং ডাবল বন্ডের ভিতরে আমরা পাই বন্ড পাবো। আমাদের এসিটিলিনে পাই বন্ধন আছে গিয়ে দুইটা, এবং বাকি যতগুলি বন্ধন দেখা যাচ্ছে, যতগুলি একক বন্ধন দেখা যাচ্ছে, সেগুলি হলো গিয়ে আমাদের সিগমা বন্ধন। সুতরাং আমাদের সিগমা বন্ধন হলো গিয়ে একটা, দুইটা, তিনটা সিগমা বন্ড এবং দুইটা পাই বন্ড আছে আমাদের এসিটিলিনের ভিতর। ঠিক একইভাবে আমরা যদি ইথিনের উদাহরণটা দেখি, ইথিন বা ইথিলিনের, এটার গাঠনিক সংকেতটা আঁকলে কার্বন কার্বন ডাবল বন্ড, দুইটা করে হাইড্রোজেন প্রতিটা কার্বনের সাথে অ্যাড করা। তো আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধনের ভিতর আমাদের পাই বন্ধন থাকে একটা, সুতরাং এখানে পাই বন্ড জাস্ট একটা, আর বাকি সবগুলি আমাদের সিগমা বন্ড। আমি যদি খুঁজি আমাদের সিগমা বন্ড কয়টা আছে, 1 2 3 4 5টা সিঙ্গেল বন্ড আছে। সুতরাং আমাদের সিগমা বন্ড, এখানে আমাদের পাই বন্ড একটা আর আমাদের সিগমা বন্ড হলো গিয়ে 5টা। আর লাস্টে যদি প্রশ্ন করে কার্বন কার্বন দ্বিবন্ধনে কয়টা সিগমা কয়টা পাই, জাস্ট দ্বিবন্ধনের কথা আমাদের আলোচনা করতে বলছে, দ্যাটস ওয়াই আমরা বলবো আমাদের সিগমা বন্ড একটা, পাই বন্ড একটা। এখন যদি আমরা এই উদাহরণটা খেয়াল করি, এই উদাহরণে আমাদেরকে প্রশ্ন করলো যে আমাদের সিগমা বন্ড কয়টা, পাই বন্ড কয়টা, তখন আমরা যেটা করব, আমরা গাঠনিক সংকেতটা লিখে নিতে পারি, অথবা আমরা আগে পাই বন্ধন কোথায় কোথায় আছে সেটা লোকেট করি। আমাদের পাই বন্ধন আছে কার্বন কার্বন দ্বিবন্ধনে, এখানে একটা পাই বন্ড আছে, এবং কার্বন কার্বন ট্রিপল বন্ডে আমাদের দুইটা পাই বন্ড আছে। সুতরাং আমাদের মোট পাই বন্ধন হলো গিয়ে 3টা এই সংকেতে। আর বাকি যতগুলি বন্ধন আমরা দেখব বা যতগুলি বন্ধন আছে, সবগুলি বন্ধনই হলো গিয়ে আমাদের সিগমা বন্ধন। এবং কয়টা সিগমা বন্ধন আছে এটা এইভাবে চিন্তা করব, এখানে কার্বন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত এবং প্রতিটা হাইড্রোজেনের সাথে সে সিগমা বন্ড দিয়ে যুক্ত আছে। সুতরাং এই কার্বন হাইড্রোজেনে এখানে আমাদের 3টা সিগমা বন্ড আছে, এখানে একটা সিগমা বন্ড আমি দেখতেই পাচ্ছি। কার্বন হাইড্রোজেনের এখানে একটা সিগমা বন্ড আছে, একটা সিগমা বন্ড আমি দেখতে পাচ্ছি। কার্বন হাইড্রোজেনে একটা সিগমা বন্ড আছে, একটা সিগমা বন্ড আমি দেখতে পাচ্ছি। এখানে একটা সিগমা বন্ড আছে এবং এখানে কার্বন হাইড্রোজেনে আমার একটা সিগমা বন্ড আছে। তা আমি যদি সবগুলি যোগ করি তাহলে আমরা পাবো 3 5 3 8 2 10টা। আমরা পাবো গিয়ে মোট সিগমা বন্ড হলো গিয়ে আমাদের 10টা। অরবিটাল সংকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা। আমরা অরবিটাল সংকরণ নিয়ে অনেক ডিটেইলসে আলোচনা করব। আগে আমরা জেনে নেই যে অরবিটাল সংকরণ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। তো আমাদের বইয়ের যে ডেফিনেশনটা দেওয়া সেটা এখানে লিখলাম আমি, যে কোনো মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের অরবিটাল সমূহ থেকে সমান সংখ্যক এবং সমান শক্তির নতুন অরবিটাল তৈরির যে পদ্ধতি তাকে আমরা বলি সংকরণ বা হাইব্রিডাইজেশন। মানে হলো যে আমাদের যে অরবিটাল সমূহ আছে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এগুলি শক্তি কিন্তু সমান না। এবং আমরা এখানে উদাহরণ দেওয়ার জন্য একটা কার্বন নিলাম। কার্বনকে যখন আমরা এক্সাইটেড করি, কার্বনের ইলেকট্রন বিন্যাস হয় এরকম যে 1s2 2s1 2px1 2py1 2pz1। এখন তার সর্ববহিস্থ শক্তি স্তর হলো গিয়ে এই আমি লাল দিয়ে যতটুকু মার্ক করলাম ততটুকু, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরটা তার সর্ববহিস্থ শক্তি স্তর। তার দুইটা শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটা তার সর্ববহিস্থ শক্তি স্তর। এবং আমি দেখতে পাচ্ছি তার সর্ববহিস্থ শক্তি স্তরে আমাদের অরবিটাল আছে গিয়ে 4টা। একটা হলো গিয়ে 2s অরবিটাল, একটা 2px অরবিটাল, একটা 2py অরবিটাল, একটা হলো গিয়ে 2pz অরবিটাল। এই 4টা অরবিটালের আমি ছবি আঁকলাম এবং দেখেই বুঝতে পারতেছি যে 4টা অরবিটালের শক্তি কিন্তু সেম না। একটা গোলক আকৃতির, একটা ডাম্বেল আকৃতির এক্স অক্ষ বরাবর, একটা ডাম্বেল আকৃতির ওয়াই অক্ষ বরাবর, একটা ডাম্বেল আকৃতির জেড অক্ষ বরাবর। আমরা যখন সংকরণ করি আমরা শুধুমাত্র সর্ববহিস্থ শক্তি স্তরের অরবিটাল সমূহকে সংকরণ করি, এবং সর্বশেষ শক্তি স্তরের যে অরবিটালগুলি আছে এস, পিএক্স, পিওয়াই, পিজেড, এগুলি সংকরণের পর কিন্তু আর এস পি থাকে না।
এগুলি সংকরণের পরে আমরা এদেরকে চিন্তা করি সাই 1, সাই 2, সাই 3, সাই 4 নামে, এবং সাই দিয়ে আমরা অরবিটাল ইন্ডিকেট করি। সাই মানে হলো কি অরবিটাল। এখন আমরা দেখতে পাচ্ছি যে সংকরণের আগে আমাদের যে অরবিটাল গুলো ছিল তাদেরকে আমরা বলি গিয়ে বিশুদ্ধ অরবিটাল বা অসংকরিত অরবিটাল। যেদেরকে আমি সংকরণ করি নাই তাদেরকে আমরা বলি বিশুদ্ধ অরবিটাল। আর সংকরণের পর আমরা যে অরবিটাল সমূহ পাই তাদেরকে আমরা বলি গিয়ে সংকর অরবিটাল। বিশুদ্ধ অরবিটাল গুলোর ভেতর আমি যদি খেয়াল করি, বিশুদ্ধ অরবিটাল গুলোর ভেতর প্রতিটাতে যতগুলি করে ইলেকট্রন ছিল, এখন সংকর অরবিটালের প্রতিটাতেই আমার ঠিক ততগুলি করে ইলেকট্রন আছে, অর্থাৎ তাদের শক্তি সমান। এবং আমি আকার দেখেও বুঝতে পারতেছি যে তাদের আকার সেম। যেই অরবিটালগুলি আমি পাই সংকরণের পর, সংকর অরবিটাল সমূহের আকার সেম, তাদের ইলেকট্রন একই থাকে, অর্থাৎ তাদের ইলেকট্রনের ঘনত্ব একই থাকে। এবং আরেকটা জিনিস খেয়াল করার মতো যে আমি 4টা অরবিটাল নিয়ে কাজ করছিলাম, সেখান থেকে আমি নতুন 4টা অরবিটাল পাচ্ছি। এখন যদি আমরা ডেফিনেশনটায় যাই, আমরা ডেফিনেশনটা আরেকবার বোঝার ট্রাই করি। আমরা কোনো মৌলের পরমাণুকে সংকরণ করব, বাট পুরা মৌলের পরমাণুটাকে আমরা সংকরণ করি না। আমরা সংকরণ করি শুধুমাত্র সর্ববহিস্থ শক্তি স্তরকে। এরপর অরবিটাল সমূহ হতে সমান সংখ্যক এবং সমান শক্তির নতুন অরবিটাল পাওয়ার পদ্ধতি। এটার মানে কি, আমি যতগুলি অরবিটাল নিয়ে কাজ করব আমি নতুন ততগুলি অরবিটাল পাবো। আমি এখানে 4টা অরবিটাল নিয়ে কাজ করার ফলে নতুন 4টা অরবিটাল পেলাম, সাই 1, সাই 2, সাই 3, সাই 4। আমি যদি 2টা অরবিটাল নিয়ে কাজ করতাম আমি নতুন 2টা অরবিটাল পেতাম। আমি যদি 6টা অরবিটাল নিয়ে কাজ করতাম আমি নতুন 6টা অরবিটাল পেতাম। এটা গেল আমাদের সমান সংখ্যক কথাটার মাঝে যা। আর যদি আমরা বলি সমশক্তির মানে হলো আমি যে নতুন অরবিটালগুলি পাবো সেই নতুন অরবিটাল প্রতিটা আইডেন্টিক্যাল হবে, প্রতিটা দেখতে একই রকম হবে, প্রতিটা ইলেকট্রন ঘনত্ব সমান হবে। এবং এটাই হলো কি আমাদের অরবিটাল সংকরণের মূলনীতি। এখন আমরা বিভিন্ন রকম অরবিটাল সংকরণ নিয়ে আলোচনা করব। sp, sp2, sp3, sp3d2, sp3d, sp3d3, অ্যাকচুয়ালি বিভিন্ন রকম অরবিটাল সংকরণ নিয়ে আমরা এখন আলোচনা করব। তা আমরা সংকরণের প্রাথমিক ধারণা নেওয়ার পর এখন আমরা sp3 সংকরণ সম্পর্কে দেখব এবং এর কিছু উদাহরণ খেয়াল করব। আমরা প্রথমে একটা কার্বন নিলাম, কার্বনকে এক্সাইটেড করলে আমরা সর্বশেষ শক্তি স্তরে দেখতে পাচ্ছি মোট 4টা অরবিটাল পাওয়া যাচ্ছে, 2s1, 2px1, 2py1, 2pz1, মোট 4টা অরবিটাল। আমি এই 4টা অরবিটালকেই সংকরণ করলাম, তখন আমি নতুন 4টা অরবিটাল পাচ্ছি, সাই 1, সাই 2, সাই 3, সাই 4। এবং প্রতিটা এরকম একটা বেলুনের মতো কাঠামো, প্রতিটা বেলুন দেখতে একই রকম আমরা ধরে নিলাম। এখন আমরা যদি দেখি যে এই 4টা বেলুন অ্যাকচুয়ালি কিভাবে অবস্থান করে, আমরা জানি এখানে চতুস্তলকীয় একটা কাঠামো তৈরি হয় sp3 সংকরণে, বাট কেন চতুস্তলকীয় হয় বা চতুস্তলকীয় বলতে কি বোঝায় সেটা কিন্তু আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যে 4টা অরবিটাল পেলাম, এই 4টা অরবিটাল আমার এই 4টা কলম, আইডেন্টিক্যাল দেখতে প্রায় একই রকম, 4টা কলম নিলাম আমরা। প্রতিটা কলম হলো কি আমার একটা করে সংকর অরবিটাল, এবং প্রতিটা সংকর অরবিটালে আমাদের একটা করে কি আছে, প্রতিটা সংকর অরবিটালে আমাদের একটা করে ইলেকট্রন আছে। এখন এই 4টা কলম দেখা যায় যেহেতু তাদের মাঝখানে ইলেকট্রন আছে, তারা একে অপরকে বিকর্ষণ করে। ইলেকট্রনকে বিকর্ষণ করে, আজীবন বিকর্ষণ করবে, বাট বিকর্ষণ করতে করতে তারা মোটামুটি এরকম একটা কাঠামোতে গিয়ে ফিক্স হয়। তো এরকম কাঠামোকে আমরা বলি গিয়ে চতুস্তলকীয় কাঠামো। কেন এটাকে চতুস্তলকীয় কাঠামো বলি, যদি আমরা এটাকে বোঝার জন্য র্যাপিং পেপার দিয়ে মোড়াই, আমরা দেখব যে আমরা এই বরাবর একটা তল পাবো, এইদিকে একটা তল পাবো, এদিকে একটা তল পাচ্ছি, এবং এই পিছনের দিকে আমরা একটা তল পাচ্ছি। মোট 4টা তল পাওয়া যায়। এই জন্য এই কাঠামোটার নাম আমরা বলি চতুস্তলকীয় কাঠামো। কেন এই কাঠামোই হবে, অন্য কাঠামো হলে কি হবে? ফর এক্সাম্পল, আমরা বললাম আমাদের এই যে নীল রঙের যে অরবিটালটা আছে, সেই অরবিটালটা এদিকে চলে আসলো। যখন নীল রঙের অরবিটালটা আমার সবুজ অরবিটালটার কাছাকাছি চলে আসলো, যেহেতু 2টা অরবিটালে ইলেকট্রন আছে, তারা একে অপরকে বিকর্ষণ করবে। তো বিকর্ষণের ফলে আমার সবুজ অরবিটালটা আরো শিফট করবে। সবুজ অরবিটালটা যখন আমার এই লাল অরবিটালের কাছাকাছি চলে আসবে, আমার লাল অরবিটাল আরো শিফট করবে, এবং শিফট করে করে দেখা যাবে যে তারা আবার আমাদের একটা চতুস্তলকীয় কাঠামোতে গিয়ে ফিক্স হচ্ছে। এই অর্থাৎ এই চতুস্তলকীয় কাঠামোতে আমাদের যদি 4টা অরবিটাল থাকে, 4টা অরবিটাল সবচেয়ে বেশি দূরে দূরে থাকতে পারে, অর্থাৎ এই কাঠামোতে তাদের বিকর্ষণের মান সবচেয়ে কম হয়। অরবিটালগুলি থেকে কৌণিক ডিসটেন্স যদি আমি পরিমাপ করি, কৌণিক ডিসটেন্স সমান হয়, এবং প্রতিটা কলম থেকে প্রতিটা কলমের দূরত্ব সবচেয়ে বেশি, এর চেয়ে বেশি করা সম্ভব না যদি না তারা একসাথে থাকে।
তো অর্থাৎ আমরা বুঝতে পারলাম চতুস্তলকীয় কাঠামো কি। এখন যদি আমরা বোর্ডে ছবিটা আঁকি চতুস্তলকীয় কাঠামোর, একটা কার্বন পরমাণু নিয়ে আমি কাজ করছি, তার চতুস্তলকীয় কাঠামোর ধরলাম এটা একটা অরবিটাল, এই 2 নম্বর অরবিটাল, 3 এবং এটা হলো গিয়ে তার 4 নম্বর অরবিটাল। 4টা অরবিটাল একদম আইডেন্টিক্যাল 4টা অরবিটাল, এবং প্রতিটা অরবিটালেই আমাদের ইলেকট্রন আছে গিয়ে একটা করে। এখন এটা একটা কার্বন পরমাণু যার sp3 সংকরণ হয়েছে, এরকম একটা কার্বন পরমাণু। তার সাথে কিভাবে যৌগ তৈরি হবে, তার এই অক্ষ বরাবর যখন একটা হাইড্রোজেনের 1s1 অরবিটাল, এটা একটা হাইড্রোজেনের s অরবিটাল থাকে, তাই s অরবিটাল গোল। এদিকে এই অক্ষ বরাবর যখন একটা হাইড্রোজেন, এই অক্ষ বরাবর যখন একটা হাইড্রোজেন এবং এই অক্ষ বরাবর যখন একটা হাইড্রোজেন আসে, তখন আমরা যেটা পাই, কার্বন তার উপরে একটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড সামনাসামনি অধিক্রমণ হচ্ছে, সেখানে সিগমা বন্ড হচ্ছে। এইদিকেও সামনাসামনি সিগমা বন্ড হচ্ছে, একটা সিগমা বন্ড পাবো। সামনাসামনি অধিক্রমণের ফলে আমরা কার্বনের সাথে 4টা হাইড্রোজেনের সিগমা বন্ড দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের sp3 সংকরণের ফলে আমরা যে কাঠামো পাই সেটা হলো কি আমাদের একটা চতুস্তলকীয় কাঠামো, কারণ অ্যাকচুয়ালি sp3 সংকরণে সবসময় আমাদের চতুস্তলকীয় কাঠামো বিশিষ্ট যৌগ তৈরি হয়। এই জন্য আমরা বলি মিথেনের গঠন কিরকম, মিথেনের গঠন হলো গিয়ে চতুস্তলকীয়। আমাদের অনেকেরই ধারণা যে শুধুমাত্র মিথেনেই আমাদের sp3 সংকরণ হয়, বাট এরকম অনেক যৌগ আছে, অ্যামোনিয়া, পানি বা অনেক জৈব যৌগ, সব ধরনের অ্যালকেনে আমাদের sp3 সংকরণ হয়। আমরা যদি একটা উদাহরণ দেখতে চাই, আরেকটা ফর এক্সাম্পল আমাদেরকে বললো প্রোপেন CH3 CH2 CH3, এই প্রোপেনে কি ধরনের সংকরণ হয়, sp3 সংকরণ হচ্ছে কিনা এটা বোঝার উপায় হলো কার্বনটা দেখা। কার্বনের 4টা হাতই যদি আমরা দেখি যে সিঙ্গেল বন্ডের, কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নাই, কোনো পাই বন্ধন নাই, যদি 4টা সিগমা বন্ড থাকে, তখন আমরা বুঝি যে আমাদের সেই কার্বনে sp3 সংকরণ হচ্ছে। শুধু কার্বনের জন্য না, যে কোনো মৌলের কেন্দ্রীয় মৌলের যদি 4টা সিগমা বন্ড থাকে, তখন আমরা বলি যে তার sp3 সংকরণ হচ্ছে। খেয়াল করি আমরা এখানে প্রতিটা কার্বন, 1 নম্বর যে কার্বনটা আমরা দেখতে পাচ্ছি, এই কার্বনটা তার একটা হাত দেখতে পাচ্ছি আর 3টা হাতে 3টা হাইড্রোজেন, তার sp3 সংকরণ হয়। আমরা যদি মাঝের কার্বনটা চিন্তা করি, তার 2টা হাত দেখা যাচ্ছে, তার 2টা হাতে হাইড্রোজেন থাকে সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত, সুতরাং এরও আমাদের sp3 সংকরণ হয়। এবং এই সাইডের কার্বনেরও সেম ফিনোমেনা, তার একটা হাত দেখা যাচ্ছে, তার 3টা হাতে হাইড্রোজেন থাকে, অর্থাৎ এই 3টা কার্বনেরই আমাদের sp3 সংকরণ হয়। কিভাবে বুঝলাম, কারণ তার ভিতর কোনো পাই বন্ধন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, তার 4টা সিগমা বন্ধন আছে, দ্যাটস হোয়াই তার আমরা বুঝলাম যে sp3 সংকরণ হয়। এখন আমি 3টা sp3 সংকর কাঠামো আঁকবো। যেমন প্রথমটা আঁকলাম আমি, এটা হলো কি আমার একটা sp3 সংকর কাঠামো যেখানে 4টা অরবিটাল আছে। এরপরে আমি আরেকটা sp3 সংকর কাঠামো আঁকবো, এটা হলো আমার আরেকটা sp3 সংকর কাঠামো, আর আরেকটা sp3 সংকর কাঠামো আমাকে আঁকা লাগবে। তো ফর এক্সাম্পল আমি এই আঁকলাম আমার 3টা কার্বন যাদের sp3 সংকরায়ন হলো, 3টা কার্বন। এখন তারা কিভাবে যৌগ গঠন করে, এই 2টা অরবিটাল সামনাসামনি অধিক্রমণ করে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন, অর্থাৎ আমরা এরকম কার্বনের চেইন পাই, 3টা কার্বন পরস্পরের সাথে সিগমা বন্ড তৈরি করে। এখানে আমাদের একটা হাইড্রোজেন আসে, এখানে একটা হাইড্রোজেন আসে, এখানে একটা হাইড্রোজেন আসে, অর্থাৎ এই কার্বনের সাথে আমাদের সিঙ্গেল বন্ড দিয়ে হাইড্রোজেন যুক্ত হয় গিয়ে 3টা। এই কার্বন 2টা, এই মাঝখানে যে কার্বন তার সাথে হাইড্রোজেন যুক্ত হয় 2টা, কারণ তার 2টা সংকর অরবিটাল আছে, দ্যাটস হোয়াই আমরা পাই CH2। আর লাস্টের যে কার্বনটা তার সাথে 3টা সংকর অরবিটাল, 3টা সংকর অরবিটালে আমাদের যখন 3টা হাইড্রোজেন যুক্ত হয়, সেখান থেকে আমরা পাই গিয়ে CH3। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোপেন যেটা, তার ভিতরে কোনো পাই বন্ধন নাই, সবগুলোই সিগমা বন্ড দিয়ে গঠিত, এবং তার প্রতিটা কার্বনেই হচ্ছে গিয়ে আমাদের sp3 সংকরণ। আমরা একটা অজৈব যৌগের জন্য কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে আমাদের কিভাবে sp3 সংকরণ হচ্ছে না sp2 সংকরণ হচ্ছে কোনটা। ফর এক্সাম্পল আমাদেরকে বললো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডে কি ধরনের সংকরণ হয়, এটা আমাকে প্রশ্ন করলো। তো সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা আমি দেখব। গাঠনিক সংকেতটা এরকম, সালফার ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, বন্ড OH, বন্ড OH। তা আমি প্রশ্ন করলাম, এই যে সালফিউরিক অ্যাসিডের গঠনটা আমি দেখতে পাচ্ছি, এই গঠনে আমাদের সিগমা বন্ধন কয়টা? আমাদের সিগমা বন্ধন হলো সালফারের কেন্দ্রীয় মৌলের 1টা 2টা
তিনটা, চারটা। কেন্দ্রীয় মৌলের সিগমা বন্ধন কয়টা এটা আমি কাউন্ট করব। আমাদের কেন্দ্রীয় মৌল সালফার, তার সিগমা বন্ধন 4টা, যেহেতু 4 তার মানে sp3, একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল মিলে আমার যে সংকরণ হয় তাকে আমরা বলি sp3 সংকরণ। সুতরাং আমরা এখানে দেখব সালফিউরিক অ্যাসিডের হয় গিয়ে আমাদের sp3 সংকরণ, কারণ sp3 তে মোট অরবিটাল কয়টা, আমার মোট অরবিটাল হলো গিয়ে 4টা, একটা s 3টা p, এবং সেখান থেকে আমরা বলি সালফারের সিগমা বন্ধন 4টা, দ্যাটস ওয়াই তার হচ্ছে গিয়ে sp3 সংকরণ। আমরা যদি এখন অ্যামোনিয়ার কথা বলি তাহলে আমরা একটা ব্যতিক্রম দেখতে পাই। অ্যামোনিয়া হলো গিয়ে এরকম, যার মুক্ত জোড় ইলেকট্রন আছে। আমি কিভাবে বুঝবো অ্যামোনিয়াতে কি ধরনের সংকরণ হয়? অ্যামোনিয়ার সিগমা বন্ধন কয়টা কেন্দ্রীয় মৌলের? অ্যামোনিয়ার কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন, তার সিগমা বন্ধন 3টা, বাট তার একটা লোন পেয়ার ইলেকট্রন আছে। সুতরাং এই 3 আর লোন পেয়ার একটা ইলেকট্রন যোগ করলে আমরা পাই গিয়ে 4। তো আমাদের একটা যৌগে sp3 সংকরণ আছে কিনা এটা বোঝার উপায় হলো তার লোন পেয়ার ইলেকট্রন কয়টা আছে সেটা, প্লাস তার বন্ড সিগমা বন্ড কয়টা আছে সেটা হিসাব করলে তার সামেশন যদি আমার 4 আসে, লোন পেয়ার ইলেকট্রন আর সিগমা বন্ডের সামেশন যদি 4 আসে, তখন আমরা বলি যে আমাদের ওই যৌগে sp3 সংকরণ হচ্ছে। যেমন আমরা যদি পানির কথা বলি, পানি হলো কি আমাদের H2O, অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, পানি। পানির মুক্ত জোড় ইলেকট্রন হলো গিয়ে 2টা, মুক্ত জোড় ইলেকট্রন 2টা, আর তার সিগমা বন্ড কয়টা? অক্সিজেনের সিগমা বন্ডও 2টা। তার মানে আমাদের সামেশন আসতেছে 4, এবং যেহেতু 4 আসতেছে আমরা বলবো এটা হলো গিয়ে sp3 সংকরণ। আমরা sp2 সংকরণ নিয়ে এখন আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার্বনের যে ইলেকট্রন বিন্যাস 1s2 2s1 2px1 2py1 2pz1, তার সর্ববিষ্ট শক্তি স্তরে 4টা অরবিটাল আছে। আমি যদি 4টা অরবিটাল না নিয়ে 3টা অরবিটাল নিয়ে সংকরণ করি, সংকরণের ডেফিনেশন অনুযায়ী আমি নতুন অরবিটাল পাবো 3টা, ψ1 ψ2 ψ3। এবং সেই ψ1 ψ2 ψ3 যেহেতু প্রত্যেকেরই একটা করে ইলেকট্রন আছে, দেখা যায় তারা এরকম একটা ত্রিভুজাকার কাঠামো তৈরি করে যেখানে প্রতিটা অরবিটাল থেকে প্রতিটা অরবিটালের ডিসটেন্স হয় গিয়ে 120 ডিগ্রি, অনেকটা আমাদের সিলিং ফ্যানের মতো। আমাদের যে ফ্যানগুলি উপরে থাকে যেগুলি ঘুরে, সেগুলি যদি আমরা খেয়াল করি সাধারণত 3টা পাখা থাকে ফ্যানের, এবং ওই 3টা পাখার মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু সমান থাকে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা রোটেট করে। তো আমরা দেখব যে আমাদের এই 3টা অরবিটালও ওরকম 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, একটার সাথে আরেকটার অ্যাঙ্গেল হবে গিয়ে আমাদের 120 ডিগ্রি, এবং তারা এরকম একটা sp3 কাঠামো, ত্রিভুজাকার কাঠামো তৈরি করবে। কিন্তু এখানেই শেষ না, আমাদের sp2 সংকরণ হচ্ছে এখানে। কেন? কারণ একটা s অরবিটাল আর 2টা p অরবিটাল মিলে আমরা হাইব্রিডাইজ করতেছি, আমরা sp2 সংকরণ পাচ্ছি। গতবার আমাদের একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল মিলে হাইব্রিডাইজেশন হচ্ছিল। আমাদের এখানে মোট সংকর অরবিটাল কয়টা? সংকর অরবিটাল 3টা। আমাদের বিশুদ্ধ অরবিটাল বা অসংকরিত অরবিটাল কিন্তু একটা থেকে যাচ্ছে, সেটা হলো 2pz অরবিটাল। এবং আমরা যখন sp2 কাঠামো দেখাবো সেখানে অবশ্যই আমার এই কথাটা বলে দেওয়া লাগবে। যেমন এখানে আমরা একটা sp2 সংকর কাঠামো দেখতে পাচ্ছি, যার এই যে নীল 3টা অরবিটাল আমরা দেখছি, এই 3টা অরবিটাল হলো কি আমাদের 3টা সংকর অরবিটাল, আর লাল যে অরবিটালটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কি আমাদের একটা বিশুদ্ধ p অরবিটাল, pz অরবিটাল z অক্ষ বরাবর আমরা দেখতে পাচ্ছি। এখন কিভাবে যৌগ তৈরি হয় সেটা বোঝার জন্য আমরা এই কাজটা করতে পারি। কিভাবে sp2 সংকরণের মাধ্যমে সৃষ্ট যৌগ কার্বনের আমরা যৌগ দেখব। আমরা একটা sp2 কাঠামো আঁকার ট্রাই করলাম, এটা আমাদের একটা sp2 কাঠামো, এখানে আরেকটা sp2 কাঠামো আঁকলাম। আমরা দুইটা sp2 কাঠামো কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কারণ এখনো আমরা আমাদের ওই যে বিশুদ্ধ যে অরবিটালটা যেটার সংকরণ আমরা করিনি, অসংকরিত যে অরবিটালটা, সেই অসংকরিত অরবিটাল দেখানোর পর আমরা বলতে পারি আমাদের এখানে একটা কার্বন আছে যার sp2 সংকরণ হচ্ছে, এখানে একটা কার্বন আছে যার sp2 সংকরণ হচ্ছে। তারা কিভাবে যৌগ গঠন করবে? তাদের দুইটা অরবিটাল সামনাসামনি আছে, তারা অধিক্রমণের মাধ্যমে একটা কার্বন কার্বন একক বন্ধন তৈরি করবে। এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, সেখান থেকে কার্বনের সাথে আমরা হাইড্রোজেন পাবো 2টা, যারা কিনা যেহেতু সামনাসামনি অধিক্রমণ হলো তারা সিগমা বন্ড দিয়ে যুক্ত। ঠিক একই ভাবে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, আমরা এখানে কার্বন হাইড্রোজেন বন্ড পাবো। আর আমাদের
বিশুদ্ধ অরবিটাল যেটা, সেই অরবিটালটা কিন্তু দেখি পাশাপাশি সমান্তরাল ভাবে আছে। সেই পাশাপাশি সমান্তরাল ভাবে থাকা বিশুদ্ধ অরবিটাল তারা ওভারল্যাপিং করলে আমরা নতুন বন্ধন পাবো আরো একটা, এবং ওইটা হবে গিয়ে আমাদের পাই বন্ধন। তো আমরা একটা জিনিস দেখতে পাই, যদি আমরা দেখি কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধনে অবশ্যই একটা পাই বন্ড আছে এবং একটা সিগমা বন্ড আছে। পাই বন্ড যদি থাকে একটা, সুতরাং আমরা বলি সেখানে হলো গিয়ে আমাদের sp2 হাইব্রিডাইজেশন হয়। অথবা বুঝার উপায় আমরা ওই লোন পেয়ার ইলেকট্রন আর সিগমা বন্ড দিয়েও ব্যাখ্যা করতে পারি। আমাদের যদি লোন পেয়ার ইলেকট্রন আর সিগমা বন্ডের সামেশন হয় গিয়ে 3, তখন আমরা বলি সেটা হলো গিয়ে sp2 হাইব্রিডাইজেশন। কারণ কি? কারণ sp2 মানে একটা s অরবিটাল আর দুইটা p অরবিটাল, মোট অরবিটাল হলো গিয়ে 3টা। মোট 3টা অরবিটাল যেহেতু আছে, যদি আমার সিগমা বন্ড আর লোন পেয়ার ইলেকট্রনের সামেশন আসে গিয়ে 3, তখন আমরা বলবো যে আমাদের ওই কেন্দ্রীয় মৌলে sp2 হাইব্রিডাইজেশন হয় এবং তার আকার হলো গিয়ে সমতলীয় ত্রিভুজাকার। জৈব যৌগের বেলায় যদি আমরা দেখি আমাদের কার্বনে 3টা সিগমা বন্ড আছে, যেমন এখানে কার্বনে 3টা সিগমা বন্ড আছে, অথবা যদি আমরা দেখি একটা পাই বন্ড আছে, তখন আমরা বুঝতে পারি যে আমাদের sp2 সংকরণ হচ্ছে। যেমন কার্বনিল মূলকের বেলায় আমরা দেখি কার্বনিল মূলকে আমাদের এখানে একটা ডাবল বন্ড দেখতে পাচ্ছি। আমরা ডাবল বন্ড দেখে আমরা বুঝতে পারবো এই কার্বনে হচ্ছে কি আমাদের sp2 সংকরণ। আমরা এখন sp সংকরণ সম্পর্কে দেখব। কার্বনের সর্ববৃহৎ শক্তি স্তরে আমাদের যে 4টা অরবিটাল আছে, 4টা অরবিটালের ভিতর যদি আমরা একটা s অরবিটাল আর একটা p অরবিটাল নিয়ে কাজ করি, তখন আমরা সংকর অরবিটাল পাবো 2টা, ψ1 এবং ψ2, এবং আমাদের বিশুদ্ধ অরবিটাল থেকে যাবে 2টা, অর্থাৎ এই অরবিটালগুলি সংকরিত হবে না। এবং সেখান থেকে 2টা অরবিটাল যখন আছে, 2টা অরবিটাল 180 ডিগ্রি কোণে পাশাপাশি থাকে, তো আমরা এরকম একটা ডায়াগ্রাম দেখতে পাবো একটা sp সংকর কার্বনের, যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ψ1 অরবিটাল একটা ψ2 অরবিটাল তারা পরস্পর 180 ডিগ্রি কোণে অর্থাৎ সরল রেখায় অবস্থান করছে, এবং আমরা একটা py অরবিটাল দেখতে পাচ্ছি যেটা y অক্ষ বরাবর, আর কাত হয়ে থাকা z অক্ষ বরাবর আমরা দেখতে পাচ্ছি pz অরবিটাল, যারা কিনা বিশুদ্ধ অরবিটাল। অর্থাৎ আমরা যখন sp সংকরণ করি তখন কার্বনের আমাদের সংকর অরবিটাল থাকে 2টা আর বিশুদ্ধ অরবিটাল থাকে 2টা। একটু চিন্তা করে দেখি sp3 এবং sp2 এর ক্ষেত্রে সংকর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটালের সংখ্যা কয়টা থাকে? sp3 এর ক্ষেত্রে কোনো বিশুদ্ধ অরবিটাল থাকে না, 4টাই সংকর অরবিটাল। আর sp2 এর ক্ষেত্রে বিশুদ্ধ অরবিটাল হলো গিয়ে একটা, সংকর অরবিটাল হলো গিয়ে 3টা। এখন কিভাবে যৌগ তৈরি হবে আমাদের sp সংকরণের মাধ্যমে? আমরা পাশাপাশি 2টা sp সংকর কাঠামো আঁকলাম, এবং তারা যেটা হয় তারা সামনাসামনি সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। আমরা পাই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হওয়ার পরে এখানে একটা হাইড্রোজেন আসে, এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়, অর্থাৎ কার্বন হাইড্রোজেন, আমরা এরকম সিগমা বন্ধন পাই। সিগমা বন্ধন গঠন শেষ। এখন আমাদের যেই py অরবিটাল 2টা আছে, এটা একটা py অরবিটাল, এটা একটা py অরবিটাল, বিশুদ্ধ অরবিটাল, তারা যখন পাশাপাশি অতিক্রমণ করে সেখান থেকে আমরা নতুন বন্ধন পাই একটা। py অরবিটাল অতিক্রমণের ফলে আমরা পাই বন্ধন পাই একটা, এবং কাত হয়ে থাকা pz অরবিটালের অতিক্রমণের ফলে আমরা নতুন বন্ধন পাবো আরো একটা। অর্থাৎ এখানে আমাদের তৈরি হয় কার্বন কার্বন ট্রিপল বন্ড। আমি কিভাবে বুঝবো যে আমার কোনো একটা যৌগে sp সংকরণ হচ্ছে? সেটা বোঝার উপায় হলো জৈব যৌগের ক্ষেত্রে আমরা কার্বনের ট্রিপল বন্ড খুঁজবো। কোনো কার্বনে যদি ট্রিপল বন্ড থাকে, সুতরাং সেখানে হলো গিয়ে আমাদের sp হাইব্রিডাইজেশন হচ্ছে। অথবা অজৈব যৌগের ক্ষেত্রে বা জৈব যৌগের ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি যে আমাদের কেন্দ্রীয় মৌলের যদি 2টা সিগমা বন্ড থাকে বা তাদের লোন পেয়ার ইলেকট্রন এবং সিগমা বন্ডের সামেশন যদি 2 হয়, তখন তাকে আমরা বলি sp সংকরণ। ফর এক্সাম্পল এই উদাহরণটাই দেখি যে কার্বনটা তার সিগমা বন্ড 2টা এবং তার কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, সুতরাং তার লোন পেয়ার ইলেকট্রন আর সিগমা বন্ডের সামেশন 2, সুতরাং সেটা হলো গিয়ে আমাদের sp সংকরণ। তো আমরা যদি বেরিলিয়াম ক্লোরাইডের জন্য চিন্তা করি, বেরিলিয়াম ক্লোরাইডের আমাদের বেরিলিয়ামের 2টা হাত থাকে, 2টা হাতে 2টা ক্লোরিন থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বেরিলিয়ামের আমাদের কেন্দ্রীয় মৌল বেরিলিয়াম, তার সিগমা বন্ধন হলো গিয়ে 2টা আর তার লোন পেয়ার ইলেকট্রন কিন্তু নাই। যেহেতু লোন পেয়ার ইলেকট্রন প্লাস সিগমা বন্ডের সামেশন হলো গিয়ে 2, তো আমরা জাস্ট দেখে বলতে পারি যে বেরিলিয়ামে আমাদের বেরিলিয়াম ক্লোরাইডে হচ্ছে গিয়ে আমাদের sp হাইব্রিডাইজেশন।
তো আমরা এখন একটু খেয়াল করব যে কিভাবে আমাদের যখন একটা যৌগের ভিতর, বিশেষ করে জৈব যৌগের এরকম সমস্যা আমরা ফেস করি যে একই যৌগের ভিতর যখন আমাদের সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড থাকে, তখন কিভাবে আমরা ডায়াগ্রামটা আঁকবো সেই জিনিসটা আমরা একটু খেয়াল করব। তো আমরা এখন এরকম একটা যৌগ যার ভিতরে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন সব ধরনের বন্ধনই আছে, অর্থাৎ এখানে আমাদের sp, sp2, sp3 তিন ধরনের সংকরণই হচ্ছে। তা আমরা এটার ডায়াগ্রাম আঁকতে চাই। ডায়াগ্রাম আঁকতে চাই মানে হলো যে আমাদের এখানে যে নরমালি যখন আমরা মিথেনের গঠন দেখলাম বা ইথিনের গঠন দেখলাম বা এসিটিলিনের গঠন দেখলাম, এটার গঠন কিরকম হবে। তো এই জন্য সবার প্রথমে আমার যেটা করা লাগবে সেটা হলো গিয়ে কোন কার্বনে আমার কি ধরনের হাইব্রিডাইজেশন হচ্ছে সেটা আগে ডিফাইন করে দেওয়া লাগবে। আমরা এটা সহজেই বুঝতে পারি যে আমাদের এই কার্বনে চারটাই সিঙ্গেল বন্ড, তাই এই কার্বনে হচ্ছে গিয়ে আমাদের sp3 হাইব্রিডাইজেশন। 2 নম্বর যে কার্বনটা সেখানে আমরা ট্রিপল বন্ড দেখতে পাচ্ছি, ট্রিপল বন্ড দেখে আমরা বুঝলাম এটা হলো গিয়ে আমাদের sp হাইব্রিডাইজেশন। 3 নম্বর যে কার্বন সেখানে আমরা দেখতে পাচ্ছি ট্রিপল বন্ড, সুতরাং এটাও আমাদের sp হাইব্রিডাইজেশন। 4 নম্বর কার্বনে আমরা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, এটা হলো sp2 হাইব্রিডাইজেশন। 5 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে, এটাও আমাদের sp2 হাইব্রিডাইজেশন। তো আমরা হাইব্রিডাইজেশন বের করলে হাইব্রিডাইজেশনের আকার তো জানি, sp3 হলো চতুস্তলকীয়, sp যেটা সেটা হলো সরলরৈখিক, sp2 যেটা সেটা হলো ত্রিভুজের মতো। এখন আমরা সেই ছবিটা আঁকা ট্রাই করব। যেমন আমরা এখানে একটা sp3 হাইব্রিডাইজেশন দিয়ে শুরু করি, যে আমাদের একটা sp3 হাইব্রিডাইজড কাঠামো যেরকম হয় চতুস্তলকীয় কাঠামো, মোটামুটি এরকম একটা sp3 কাঠামো আমরা দেখলাম। এর সাথে সিগমা বন্ড তৈরি করবে একটা sp সংকর কাঠামো। sp সংকর কাঠামো হলো সরলরৈখিক, একটা দুইটা সংকর অরবিটাল পাশাপাশি অবস্থান করে। এর পাশে আরেকটা sp, একটা দুইটা। এরপরে 3 নম্বর যেটা সেটা sp, 4 নম্বরটা হলো একটা sp2 সংকর কাঠামো। এবং sp2 সংকর কাঠামো কিরকম আমরা জানি, sp2 সংকর কাঠামো হলো অনেকটা এরকম ত্রিভুজের মতো। আর লাস্টের যেটা সেটা একটা sp2, এটা আমি চাইলে উপরেও আঁকতে পারি নিচেও আঁকতে পারি, আমি উপরেই আঁকলাম যে sp2 সংকর কাঠামো আঁকতেছি, মোটামুটি এরকম। এটা হলো কি আমাদের একটা sp2 সংকর কাঠামো। এখন আমরা শুধু সংকর অরবিটাল গুলি আঁকলাম, আমি এখন অসংকরিত যে অরবিটাল গুলি আছে সেগুলি আঁকতেছি। যেমন আমাদের এই যে sp সংকরণে আমাদের অসংকরিত অরবিটাল থাকে গিয়ে দুইটা, একটা py এবং আরেকটা হলো গিয়ে pz। এখানেও আমাদের দুইটা থাকবে, একটা y অক্ষ বরাবর এবং আরেকটা z অক্ষ বরাবর। এই sp2 তে আমাদের অসংকরিত অরবিটাল হলো গিয়ে একটা, এবং এখানেও sp2 তে আমাদের অসংকরিত অরবিটাল একটা। তো এখন আমরা বন্ধন গঠনের অবস্থাটা একটু খেয়াল করব। আমাদের এখানে কার্বন কার্বন সামনাসামনি অধিক্রমণের ফলে তারা একটা কার্বন কার্বন চেইন তৈরি করে ফেলবে, প্রতিটা কার্বনের মাঝখানে কানেকশন কার্বন কার্বন চেইন। এরপর আমাদের যে সকল জায়গায় সংকর অরবিটাল আছে সেই সংকর অরবিটালগুলির সাথে এক একটা করে হাইড্রোজেন অ্যাড হবে। তো এখানে এই কার্বনটার সাথে আমাদের হাইড্রোজেন অ্যাড হচ্ছে 3টা, এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন অ্যাড হচ্ছে না, এই কার্বনের সাথে আমার কোনো হাইড্রোজেন অ্যাড হচ্ছে না, এই কার্বনের সাথে আমাদের হাইড্রোজেন সিগমা বন্ড দিয়ে যুক্ত হবে একটা, এবং এই কার্বনের সাথে আমাদের হাইড্রোজেন সিগমা বন্ড দিয়ে যুক্ত হবে দুইটা। আমরা যদি মিলায় দেখি আমাদের হাইড্রোজেন সংখ্যা ম্যাচ করতেছে। কিন্তু আমাদের পাই বন্ডগুলি আমি কিভাবে পাবো? আমরা পাই বন্ডগুলি পাবো যে সকল অরবিটাল আমাদের পাশাপাশি সমান্তরাল ভাবে আছে সে সকল অরবিটাল থেকে। আমরা যদি খেয়াল করি আমাদের এখানে py অরবিটাল এবং py অরবিটাল তারা ওভারল্যাপিং করবে, তারা ওভারল্যাপিং করলে আমি একটা বন্ড পাবো। এবং pz অরবিটাল এবং pz অরবিটাল ওভারল্যাপিং করলে আমি আরেকটা বন্ড পাবো। এখানে ডাবল বন্ড এবং একটা সিগমা বন্ড, অর্থাৎ মোট ট্রিপল বন্ড পাচ্ছি, মোট 3টা বন্ড পাচ্ছি। আর এখানে আমার ডাবল বন্ড পাওয়া লাগবে, আমি সিঙ্গেল বন্ড পেয়ে গেছি। আর দ্বিবন্ধনটা আমি কিভাবে পাবো? দ্বিবন্ধন পাবো গিয়ে আমাদের এই দুইটা অরবিটাল পাশাপাশি সমান্তরাল ভাবে আছে সেখান থেকে। তা আমরা এখন sp3d হাইব্রিডাইজেশন সম্পর্কে দেখব, এবং এই হাইব্রিডাইজেশনের একটা খুবই সহজ উদাহরণ হলো ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5। তো PCl5 এর আমাদের কেন্দ্রীয় মৌল হলো গিয়ে ফসফরাস, এবং আমি যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করি আমরা এরকম পাবো। তার সর্বভৌমিক শক্তি স্তরে আমরা পাবো 3s2 3p3 3d0। এখন আমরা যদি ফসফরাসকে এক্সাইটেড করি তখন ফসফরাসের 3s থেকে একটা ইলেকট্রন জাম্প করে 3d তে চলে আসবে, এবং তার আউটার মোস্ট শেল অনেকটা এরকম দেখাবে, যেখানে আমরা 5টা সিঙ্গেল ইলেকট্রন দেখতে পাচ্ছি, 5টা অযুগ্ম ইলেকট্রন দেখতে পাচ্ছি। এখন অর্থাৎ তার সর্বস্থ শক্তি স্তরের যে 5টা অরবিটাল আছে, এই 5টা অরবিটাল নিয়ে যদি আমি হাইব্রিডাইজেশন করি আমি নতুন অরবিটাল পাবো 5টা, ψ1 ψ2 ψ3 ψ4 এবং ψ5। এবং এই 5টা অরবিটাল কিভাবে অবস্থান করবে এটা আমরা একটু খেয়াল করি। আমাদের যদি 3টা অরবিটাল থাকতো
তিনটা অরবিটাল আমি যেভাবে রাখতে পারি সেটা হলো গিয়ে অনেকটা sp2 সংকরণে আমরা যেভাবে রাখি সেটা হলো গিয়ে আমাদের একটা সমকোণীয় ত্রিভুজাকার কাঠামো। এখানে একটা ত্রিভুজের ভিতর এই 2 নম্বর এবং এই হলো গিয়ে 3 নম্বর, একটা ত্রিভুজের ভিতর আমরা এরকম সমকোণীয় ত্রিভুজাকার কাঠামো গঠন করি। এটা হলো গিয়ে আমাদের একটা sp2 সংকরণ। কিন্তু এখানে কয়টা অরবিটাল? 3টা অরবিটাল। আমার এখানে অরবিটাল হলো গিয়ে 5টা। তো আমি কিভাবে করব? আমি এই ত্রিভুজের কাঠামোর মতো একটা sp2 কাঠামো তো আঁকবো। sp2 কাঠামোটা হলো গিয়ে সমতলীয়, মানে এই 3টা বেলুন একই তলে আছে। তার উপরের দিকে একটা বেলুন বের হবে এবং তার নিচের দিকে একটা বেলুন থাকবে। অর্থাৎ আমাদের স্ট্রাকচারটা হবে এই 3টা বেলুন তারা একই তলে আছে, তার উপরের দিকে আমরা একটা বেলুন পাবো এবং এটার নিচের দিকে আমরা আরেকটা বেলুন পাবো। কথাটা আমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। আমাদের এটা হলো গিয়ে সাপোজ একটা sp2 কাঠামো, যেটা কিনা একটা ত্রিভুজাকার কাঠামো আমরা ধরে নিই, একটা ত্রিভুজাকার কাঠামো। ওই ত্রিভুজাকার কাঠামোর উপরের দিকে আমার একটা বেলুন থাকবে আর নিচের দিকে একটা বেলুন থাকবে। অর্থাৎ মোট কিন্তু আমি 5টা অরবিটাল পাচ্ছি, 1টা 2টা 3টা। এখানে সমতলীয় ত্রিভুজাকার কাঠামো, তাই আমি এখানে 3টা অরবিটাল পাচ্ছি, উপরের দিকে একটা অরবিটাল আর নিচের দিকে একটা অরবিটাল, মোট 5টা অরবিটাল পাচ্ছি। ছবিটা যদি আমি আরেকটু ক্লিয়ার করে আঁকি তাহলে ব্যাপারটা এরকম দেখাবে যে এটা হলো গিয়ে আমাদের 1টা 2টা 3টা, এটা হলো আমাদের sp2 কাঠামো যেটা কিনা সমতলীয়। তার উপরের দিকে আমরা একটা অরবিটাল পাবো এবং এটার নিচের দিকে আমরা একটা অরবিটাল পাবো। এটাকে আমরা একটা প্লেন চিন্তা করি, লালটাকে একটা যদি সমতল চিন্তা করি, উপরের দিকে একটা নীল, নিচের দিকে একটা নীল। এটা হলো গিয়ে আমাদের ত্রিকোণাকার বাইপিরামিডাল কাঠামো। কারণ কি? কারণ আমি এখানে একটা ত্রিভুজ আঁকতে পারি এবং এই ত্রিভুজের উপরের দিকে আমরা একটা পিরামিড পাবো, নিচের দিকে আমরা একটা পিরামিড পাবো। ত্রিকোণাকার দ্বিপিরামিড কাঠামো হয় কি আমাদের sp3d হাইব্রিডাইজেশনের কাঠামো। এবং কিভাবে বুঝবো? আমরা যদি এখানে দেখি যে pCl5 তার সিগমা বন্ধন হলো গিয়ে 5টা এবং তার লোন পেয়ার ইলেকট্রন কিন্তু নাই, লোন পেয়ার ইলেকট্রন প্লাস সিগমা বন্ধনের সামেশন হলো গিয়ে 5। সুতরাং আমার হাইব্রিডাইজেশন হবে sp3d, কারণ এখানে টোটাল অরবিটাল আছে 5টা, একটা s অরবিটাল, 3টা p অরবিটাল এবং একটা d অরবিটাল, মোট 5টা অরবিটাল আছে। তাই যদি আমার লোন পেয়ার ইলেকট্রন প্লাস সিগমা বন্ধনের সামেশন যদি 5 হয় তখন আমরা বলবো আমাদের হাইব্রিডাইজেশন হলো গিয়ে sp3d। আমরা sp3d2 হাইব্রিডাইজেশন সম্পর্কে দেখব। তার উদাহরণ হলো গিয়ে সালফার হেক্সাফ্লোরাইড SF6 এবং এই সালফার হেক্সাফ্লোরাইডের কেন্দ্রীয় মৌল সালফার। আমি কিভাবে বুঝলাম যে সালফার হেক্সাফ্লোরাইডে sp3d2 হয়? আমি তার গঠনটা জানি, গঠনটা জেনে আমি দেখলাম এখানে আমাদের 6টা সিগমা বন্ড আছে এবং কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। সুতরাং তার মুক্তজোড় ইলেকট্রন প্লাস সিগমা বন্ডের সংখ্যা 6, সুতরাং এটা অবশ্যই sp3d2 হবে। কারণ এই sp3d2 এর ভিতর আমার কয়টা অরবিটালের কথা আমরা বলছি? 4টা যোগ 2টা, মোট 6টা অরবিটালের কথা বলছি। সুতরাং আমার যদি সিগমা বন্ডের সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা যদি 6 হয়, সুতরাং আমরা বলবো সেটা হলো গিয়ে sp3d2 হাইব্রিডাইজেশন। সাধারণত এক্সেপশন তো সবকিছুই থাকে। তো এখন আমরা যদি সালফারের সর্বশেষ শক্তি স্তরটা দেখি সেটা হলো 3s2 3p4 3d0। আমরা যদি সালফারকে হিট দেই তখন 3p থেকে একটা ইলেকট্রন জাম্প করে 3d তে চলে যায় এবং আমি যদি ফার্দার হিট দেই তাহলে 3s থেকে একটা ইলেকট্রন জাম্প করে আবার 3d তে যায় এবং আমরা দেখব আমাদের সর্বশেষ শক্তি স্তরটা এরকম, যেখানে আমাদের 6টা অরবিটালে অযুগ্ম ইলেকট্রন থাকে। এই 6টা অরবিটালকে যদি আমি হাইব্রিডাইজেশন করি সেখান থেকে একটা s, 3টা p আর 2টা d কে আমি হাইব্রিডাইজেশন করতেছি, তাই আমার হাইব্রিডাইজেশন হবে sp3d2 এবং এখান থেকে আমি নতুন অরবিটাল পাবো 6টা, ψ1 থেকে শুরু করে আমাদের ψ6 পর্যন্ত 6টা অরবিটাল পাবো। এই 6টা অরবিটাল আমার কিরকম কাঠামো তৈরি করে? sp3d2 সাধারণত আমাদের অষ্টতলকীয় কাঠামো তৈরি করে এবং অষ্টতলকীয় কাঠামো কি? আমরা একটা চতুর্ভুজ বিশিষ্ট ভূমি পাবো, যেই ভূমিতে আমাদের এরকম অরবিটাল থাকবে গিয়ে 4টা অরবিটাল থাকলো, আমার আরো 2টা অরবিটাল রাখা লাগবে, যার ভিতর একটা অরবিটাল খাড়া উপরের দিকে আরেকটা অরবিটাল নিচের দিকে। এটা হলো কি আমাদের একটা অষ্টতলকীয় কাঠামো। ব্যাপারটা আমরা একটু বোঝার ট্রাই করি। আমাদের একটা চতুর্ভুজ, এরকম জাস্ট একটা চতুর্ভুজ, 4 কোণা বিশিষ্ট, 4 ভূমি বিশিষ্ট একটা তল। এখানে একটা অরবিটাল, 2টা অরবিটাল, 3টা অরবিটাল, 4টা অরবিটাল, 4টা কর্ণ, 2টা কর্ণ বরাবর 4টা অরবিটাল আছে।
আরেকটা অরবিটাল সোজা উপরের দিকে আছে এবং আরেকটা অরবিটাল সোজা নিচের দিকে আছে। তো আমরা বলতে পারি যে আমাদের প্রতিটা অরবিটালের মাঝখানে অ্যাঙ্গেল কিরকম, ওই লম্বাগুলির সাথে আমার এই তল বরাবর যে অরবিটালগুলি তাদের অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি এবং তল বরাবর দুইটা অরবিটালের মাঝে আমার অ্যাঙ্গেল হলো গিয়ে 90 ডিগ্রি। তো এটা হলো গিয়ে আমাদের অষ্টতলকীয় কাঠামো। sp3d2 হাইব্রিডাইজেশনের কাঠামো হয় গিয়ে আমাদের অষ্টতলকীয় কাঠামো। আমরা sp3d3 হাইব্রিডাইজেশন সম্পর্কে দেখব। সাধারণত দেখা যায় যে IF7 এর ভিতরে আমাদের sp3d3 হাইব্রিডাইজেশন হয়। তো আমরা যদি দেখি যে আয়োডিন তার ইলেকট্রন বিন্যাস হলো গিয়ে 5s2 5p5 5d0। তো এইখানে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখতে পাচ্ছি আয়োডিনের সর্ববহিস্থ শক্তি স্তরের। আয়োডিনকে যদি আমরা এক্সাইটেড করি কন্টিনিউয়াসলি কয়েকবার, তখন আমরা দেখব যে আয়োডিনের সর্ববহিস্থ শক্তি স্তরে আমাদের ইলেকট্রন সবগুলি যখন সিঙ্গেল হয় তখন আমাদের 7টা অরবিটালে অযুগ্ম ইলেকট্রন থাকে। তো অর্থাৎ আমরা 7টা অযুগ্ম অরবিটাল পাচ্ছি, অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল পাচ্ছি এবং সেখান থেকে আমরা যদি হাইব্রিডাইজেশন করি আমি নতুন অরবিটাল পাবো 7টা, যেটা কিনা ψ1 থেকে আমাদের ψ7 পর্যন্ত। এবং এই 7টা অরবিটাল থেকে আমরা যে হাইব্রিডাইজেশন পাবো সেটা হবে গিয়ে sp3d3। তার কারণ হলো s এখানে অরবিটাল একটা, p অরবিটাল 3টা আর d অরবিটাল 3টাকে আমি হাইব্রিডাইজেশন করছি। s অরবিটাল একটা, p অরবিটাল 3টা, d অরবিটাল 3টাকে আমি হাইব্রিডাইজেশন করছি। সেখান থেকে আমরা পাবো sp3d3 এবং আমার সামেশন অফ অরবিটাল হলো গিয়ে 7। তো আমরা এটার গঠনটা কিরকম দেখব। এটার গঠন আমরা দেখি যে একটা পঞ্চভুজ, যেটা কিনা ত্রিকোণাকার কাঠামো, একটা পঞ্চভুজ, তার পঞ্চভুজ বরাবর আমরা এরকম 5টা অরবিটাল পাবো এবং তার সোজা উপরের দিকে খাড়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটা অরবিটাল দেখতে পাবো এবং তার সোজা নিচের দিকে আমরা আরেকটা অরবিটাল দেখতে পাবো। অর্থাৎ আমরা একটা ভূমি চিন্তা করি, পঞ্চভুজ 5টা কোণা বিশিষ্ট একটা ভূমি। সে 5টা কোণা বরাবর যদি 5টা অরবিটাল থাকে, তার উপরের দিকে একটা অরবিটাল আর নিচের দিকে একটা অরবিটাল, মোট 7টা অরবিটাল আমরা দেখতে পাবো। এবং এই 7টা অরবিটাল থেকে আমরা বুঝি যে sp3d3 তার সাধারণ গঠন হলো গিয়ে সমতলীয় পঞ্চভুজ। sp3d3 হাইব্রিডাইজেশনের সাধারণ গঠন হলো গিয়ে পঞ্চকোণীয় বাই পিরামিডাল কাঠামো, অর্থাৎ উপরের দিকে একটা পিরামিড, নিচের দিকে একটা পিরামিড আর ভূমিটা হলো গিয়ে পঞ্চভুজীয়। আমরা হাইব্রিডাইজেশন সম্পর্কে যে যতটুকু আলোচনা করলাম তার সামারিটা আমরা এখানে দিলাম, যে আমাদের কোন ধরনের হাইব্রিডাইজেশনে কি রকম আকার হয় এবং কিভাবে আমি বুঝতে পারবো যে আমার ওই ধরনের হাইব্রিডাইজেশন হবে। সেটা বোঝার উপায় হলো গিয়ে আমাদের মুক্তজোড় ইলেকট্রন প্লাস কেন্দ্রীয় মৌলের সিগমা বন্ধনের সংখ্যা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কি ধরনের হাইব্রিডাইজেশন হয়। তো আমরা এই চার্টটা একটু মাথায় রাখতে পারি। আমরা এখন জটিল যৌগের সংকরণ সম্পর্কে জানবো, যে আমি কিভাবে একটা জটিল যৌগে কি ধরনের সংকরণ হয় সেটা বলতে পারি। তো একটা সাধারণ প্রসিডিউর আমরা দেখব, যে খুবই সহজ জিনিসটা। আমাদের একটা জটিল যৌগ দেওয়া আছে, ফর এক্সাম্পল যে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 একটা জটিল যৌগ আমাকে দেওয়া আছে। তো এই জটিল যৌগের ভিতর আমাদের কেন্দ্রীয় মৌল আয়রনের কি ধরনের সংকরণ হয় সেটা আমি বের করতে চাই। তো প্রথমে আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করলাম, আয়রন 26 4s2 3d6 এবং আয়রনের এখানে আয়ন হলো +2, সুতরাং ফেরাস আয়ন তার ইলেকট্রন বিন্যাস হলো গিয়ে 3d6। তো আমাদের d অরবিটালে মোট ইলেকট্রন আছে 6টা, একটা 4s অরবিটাল খালি, একটা 4p অরবিটাল খালি, এর বাইরে আরো অনেক কিছু খালি অরবিটাল আছে, সেগুলি আমরা লিখলাম না। এখন আমরা এর গঠন সম্পর্কে কি জানি? এর গঠন সম্পর্কে আমরা জানি আমাদের কেন্দ্রীয় মৌল আয়রন, তার সাথে লিগ্যান্ড যে 6টা সায়ানাইড তারা মুক্তজোড় ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন তৈরি করে। যেহেতু লিগ্যান্ড 6টা, তার মানে 6টা সন্নিবেশ বন্ধন তৈরি হয় এবং 6টা মুক্তজোড় ইলেকট্রন আমরা পাই। তো ওই 6টা মুক্তজোড় ইলেকট্রন কোথায় থাকবে সেটা আমরা আইডেন্টিফাই করব। এবং আরেকটা জিনিস, আমাদের লিগ্যান্ড যখন যুক্ত হয়, লিগ্যান্ডগুলো আমাদের এই ইলেকট্রনগুলিকে কম্প্রেস করে, ইলেকট্রনগুলিকে চাপ দেয়। তা আমাদের ডি অরবিটালে ইলেকট্রন আছে 6টা, আমার লিগ্যান্ড যখন যুক্ত হয় সেই ডি অরবিটালের 6টা ইলেকট্রনকে চাপ দিয়ে দেখা যায় যে 6টা ইলেকট্রনকে সেই রকম 3টা ঘরে নিয়ে আসলো। এটা কেন হলো? এই কাঠামো থেকে এই কাঠামো হলো কারণ এখানে লিগ্যান্ড যুক্ত হয়েছে। লিগ্যান্ড যুক্ত হওয়ার ফলে আমার ইলেকট্রনগুলি কম্প্রেসড হয়েছে। এখন আমার মুক্তজোড় ইলেকট্রন হলো গিয়ে মোট 6টা। কেন? কারণ আমার 6টা লিগ্যান্ড আছে, 6টা লিগ্যান্ড 6টা তীর চিহ্ন অর্থাৎ 6টা সন্নিবেশ বন্ধন তৈরি করবে। সুতরাং আমরা পাবো গিয়ে 6টা মুক্তজোড় ইলেকট্রন। তা আমি একটা মুক্তজোড় ইলেকট্রন দিলাম, 2টা মুক্তজোড় ইলেকট্রন দিলাম, 3 নম্বর মুক্তজোড় ইলেকট্রন, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এটা হলো গিয়ে আমার গঠনটা, এই জটিল যৌগের গঠনটা। এবং আমরা দেখতে পাচ্ছি আমি কোথায় কোথায় মুক্তজোড় ইলেকট্রন দিলাম।
আমি দুইটা ডি অরবিটালে মুক্ত জোড় ইলেকট্রন দিলাম, একটা এস অরবিটালে মুক্ত জোড় ইলেকট্রন দিলাম এবং তিনটা পি অরবিটালে মুক্ত জোড় ইলেকট্রন দিলাম। সুতরাং আমার এই পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 যৌগটায় যেই হাইব্রিডাইজেশন হয় সেটা হলো D2sp3। প্রসিডিউরটা আমি আরেকবার সংক্ষেপে বলি। আমার কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে যতগুলি ইলেকট্রন থাকবে, লিগ্যান্ড ইলেকট্রনগুলিকে কম্প্রেস করবে, চাপ দিবে, চাপ দিয়ে কম্প্রেসড অবস্থায় রাখলো। এরপর খালি ঘরগুলোতে আমি বসাবো গিয়ে মুক্তজোড় ইলেকট্রন। তো মুক্তজোড় ইলেকট্রন কয়টা হবে? মুক্তজোড় ইলেকট্রন হবে যতগুলি লিগ্যান্ড আছে ততগুলো। আমি এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন বসালাম, এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন বসালাম, এখানে একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা মুক্তজোড় ইলেকট্রন বসালাম এবং আমি কাউন্ট করব আমি কোন কোন অরবিটালে মুক্তজোড় ইলেকট্রন বসালাম। আমি দুইটা ডি অরবিটাল, একটা এস অরবিটাল আর তিনটা পি অরবিটালে মুক্তজোড় ইলেকট্রন বসালাম। সুতরাং আমার হাইব্রিডাইজেশন হলো D2sp3। ঠিক একইভাবে আমরা যদি এখানে আরেকটা উদাহরণ দেখি, হেক্সা অ্যাকোয়া কোবাল্ট ক্লোরাইড। তো এই হেক্সা অ্যাকোয়া কোবাল্ট ক্লোরাইড যে জটিল যৌগটা, তাতে কোবাল্টের আমরা বের করতে চাই কোবাল্টে কি ধরনের হাইব্রিডাইজেশন হয়। আমি প্রথমে কোবাল্টের ইলেকট্রন বিন্যাস করলাম 4s2 3d7 এবং এখানে কোবাল্টের যে চার্জ কোবাল্ট +3, সেই কোবাল্ট +3 ইলেকট্রন বিন্যাস করে আমি দেখলাম আসি গিয়ে 3d6। তার মানে ডি অরবিটালে আমাদের ইলেকট্রন আছে 6টা, 4s অরবিটাল খালি, 4p অরবিটাল খালি। আমার লিগ্যান্ড যুক্ত হওয়ার সময় সেই 6টা ইলেকট্রনকে কম্প্রেস করবে। 6টা ইলেকট্রনকে কম্প্রেস করলে আমরা 6টা ইলেকট্রনকে এরকম 3টা ঘরে দেখতে পাবো এবং আমাদের অনেকগুলি ঘর খালি থাকবে। এই ক্ষেত্রে আমাদের লিগ্যান্ড 6টা। তো আমরা যেটা দেখব যে আমাদের মুক্তজোড় ইলেকট্রন বসাবো। মুক্তজোড় ইলেকট্রন বসালে আমরা এখান থেকে পাচ্ছি আমার হাইব্রিডাইজেশন হলো এখানেও D2sp3, কারণ আমি দুইটা ডি অরবিটাল, একটা এস অরবিটাল আর তিনটা পি অরবিটালে আমার লিগ্যান্ডগুলো বসালাম। আমরা এখন একটু অন্যরকম ভাবে চিন্তা করব। আমাদের মনে হচ্ছে যে সব সময় তো জোড় সংখ্যক ইলেকট্রন থাকা লাগবে। যদি বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তখন অ্যাকচুয়ালি কি হবে? অর্থাৎ এখানে যদি 6টা ইলেকট্রন না থেকে আমাদের যদি 5টা থাকতো তখন আমরা কি করতাম সেটা বোঝার জন্য আমরা যেটা করতেছি যে K3Fe পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3, আগেটা ছিল পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2, তার ভিতর কি ধরনের হাইব্রিডাইজেশন হয় সেটা বের করবে। এখানে আয়রনের চার্জ সংখ্যা হলো Fe3+। আমি সবার আগেই Fe3+ এর ইলেকট্রন বিন্যাস বের করি, সেটা আসবে গিয়ে 3d5। অর্থাৎ আমাদের ডি অরবিটালে ইলেকট্রন আছে গিয়ে 5টা এবং আমরা জানি লিগ্যান্ড কি করে, লিগ্যান্ড এই 5টা ইলেকট্রনকে কম্প্রেস করবে। 5টা ইলেকট্রনকে কম্প্রেস করলে আমি কিভাবে লিখতে পারি 5টা ইলেকট্রনকে? সর্বনিম্ন 3টা ঘর দখল করবে যখন আমার 5টা ইলেকট্রন কম্প্রেসড অবস্থায় থাকবে। এবং আমাদের লিগ্যান্ড আছে গিয়ে 6টা, যেহেতু লিগ্যান্ড 6টা, মুক্তজোড় ইলেকট্রন 6টা, যেহেতু মুক্তজোড় ইলেকট্রন 6টা, আমি সিরিয়ালি বসাতে থাকি 1 2 3 4 5 6। অর্থাৎ আমি দেখব আমার হাইব্রিডাইজেশনটা হলো D2sp3 এবং এই D2sp3 এবং এই D2sp3 এর মাঝখানে কিন্তু পার্থক্য আছে। দুই প্রকার যৌগের একই সংকরণ হলেও তাদের ম্যাগনেটিক ধর্মে পার্থক্য দেখা যায়। কেন? কারণ এখানে আমাদের যেই ইলেকট্রনগুলি আছে, নরমাল ইলেকট্রনগুলো, তারা কিন্তু সব জোড়ায় জোড়ায় আছে, বাট এখানে কিন্তু আমাদের একটা অযুগ্ম ইলেকট্রন দেখতে পাচ্ছি। যেই যৌগে আমরা অযুগ্ম ইলেকট্রন দেখতে পাই সেটা হলো গিয়ে আমাদের প্যারাম্যাগনেটিক। যে সকল যৌগে আমরা অযুগ্ম ইলেকট্রন দেখতে পাবো তারা হলো গিয়ে আমাদের প্যারাম্যাগনেটিক যৌগ। আর যে সকল যৌগে আমরা সব যুগ্ম ইলেকট্রন দেখব, কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে না, তাদেরকে আমরা বলি গিয়ে ডায়াম্যাগনেটিক যৌগ। অর্থাৎ যদি আমার অযুগ্ম ইলেকট্রন একটা থাকে তখন আমি প্যারাম্যাগনেটিক, যদি অযুগ্ম ইলেকট্রন দুইটা থাকে আমি একটু বেশি প্যারাম্যাগনেটিক, যদি আমার অযুগ্ম ইলেকট্রন তিনটা থাকে আমি আরো বেশি প্যারাম্যাগনেটিক। বাট যদি আমার কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে তখন আমি হলাম গিয়ে ডায়াম্যাগনেটিক পদার্থ। তো আমাদের জটিল যৌগগুলো সাধারণত দুই রকম হয়, প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক। আমি আইডেন্টিফাই করব কিভাবে? আমি আইডেন্টিফাই করব তাদের ইলেকট্রন বিন্যাস দেখে। যদি আমার অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে আমি বলবো প্যারাম্যাগনেটিক, আর যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে, সব ইলেকট্রন যদি জোড়ায় জোড়ায় থাকে, তখন আমরা বলবো সেটা হলো গিয়ে ডায়াম্যাগনেটিক পদার্থ। এটা যে প্রসিডিউর আমরা দেখলাম সেটা হলো কি আমাদের জটিল যৌগের হাইব্রিডাইজেশন বের করার একটা সাধারণ পদ্ধতি। কিন্তু আমরা এখন সবচেয়ে কমন যেই জটিল যৌগটা টেট্রাঅ্যামিন কপার সালফেট, তার যদি সংকরণ করি তখন দেখা যায় একটু সমস্যা হয়। আমরা সেই সমস্যাটা নিয়ে একটু আলোচনা করব।
আমাদের যে টেট্রাঅ্যামিন কপার সালফেট জটিল যৌগটা আছে, আমরা যদি তার আকারটা খেয়াল করি, তার আকারটা হলো সমতুলীয় বর্গাকার। তো এখন আমরা যে নিয়মটা শিখলাম সেই নিয়ম অনুযায়ী আমরা হাইব্রিডাইজেশন করে দেখব এবং আমরা খেয়াল করব যে আমাদের হাইব্রিডাইজেশনটা আসবে sp3 হাইব্রিডাইজেশন। আমরা এইমাত্রই পড়ে আসলাম, যখন আমাদের sp3 হাইব্রিডাইজেশন হয় তখন কিন্তু আমাদের চতুস্তলকীয় কাঠামো দেখা যায়, সমতুলীয় বর্গাকার কাঠামো কিন্তু দেখা যায় না। কেন সমতুলীয় বর্গাকার হয় বা কেন চতুস্তলকীয় হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আগে আমরা দেখি কিভাবে এটা sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে। তো আমাদের কপারের সাধারণ ইলেকট্রন বিন্যাস এখানে হলো কপার 2+, কপার কিউপ্রিক আয়ন হলো গিয়ে 3d9 স্ট্রাকচার, অর্থাৎ d অরবিটালে 9টা ইলেকট্রন আছে। আমাদের যখন লিগ্যান্ড যুক্ত হয় আমরা জানি লিগ্যান্ড কম্প্রেস করে, লিগ্যান্ড চাপ দেয়। তো চাপ দিলে আমাদের 9টা ইলেকট্রন কিন্তু এর বেশি সংকোচন করা যায় না। এখন আমাদের লিগ্যান্ড আছে কয়টা? লিগ্যান্ড আছে 4টা। এই 4টা লিগ্যান্ড 4টা মুক্তজোড় ইলেকট্রন আনবে। একটা মুক্তজোড় ইলেকট্রন দিলাম, 2টা দিলাম, 3টা দিলাম, 4টা দিলাম। তাহলে খেয়াল করে দেখি যে আমার এই ক্ষেত্রে যে হাইব্রিডাইজেশনটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে sp3 হাইব্রিডাইজেশন। বাট sp3 হাইব্রিডাইজেশনের আকার কি রকম? sp3 হাইব্রিডাইজেশনের আকার হলো গিয়ে চতুস্তলকীয়। তো এটা আমাদের সমতুলীয় বর্গাকার, বাস্তবে হয় গিয়ে সমতুলীয় বর্গাকার এই যৌগটা। বাট আমি থিওরিটিক্যালি প্রমাণ করে দেখালাম এটা চতুস্তলকীয়। নিশ্চয়ই কোথায় ভুল আছে? হ্যাঁ, এটা ব্যতিক্রম। আমাদের টেট্রাঅ্যামিন কপার সালফেটের যেই সংকরণ সেটা আমরা যে নরমাল নিয়ম শিখি সেই নিয়মের ব্যতিক্রম, এবং সেই নিয়মের ব্যতিক্রম হয়ে কিভাবে হয় জিনিসটা? এটা sp3 হয় না, এটা চতুস্তলকীয় না। কি হয়? আমাদের ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন যখন বসে সেটা s অরবিটালে একটা, p অরবিটালে 2টা বসানোর পর ডিরেকশনাল ধর্মের কারণে আমাদের একটা ইলেকট্রন z অরবিটালে বসে না। pz অরবিটালে না বসে ইলেকট্রনটা বসে গিয়ে আমাদের 4d অরবিটালে, এবং সেখান থেকে আমরা যে হাইব্রিডাইজেশনটা পাই সেটা হলো sp2d হাইব্রিডাইজেশন। এটা একটা কনসেপ্ট। এবং আরেকটা কনসেপ্ট হলো আমার এই যে সর্বভৌস্থ শক্তি স্তরের যে অযুগ্ম ইলেকট্রনটা, সেই অযুগ্ম ইলেকট্রনটা জাম্প করে, এই অযুগ্ম ইলেকট্রনটা জাম্প করে 3d থেকে পরবর্তী d অরবিটালে চলে আসে, এবং এখানে আমরা পাই গিয়ে আমাদের অযুগ্ম ইলেকট্রনটা। এখন আমাদের লিগ্যান্ড আছে 4টা, তার মানে মুক্তজোড় ইলেকট্রন 4টা। এই 3d তে একটা মুক্তজোড় ইলেকট্রন, 4s এ একটা, 4p তে বাকি 2টা মুক্তজোড় ইলেকট্রন বসে, এবং এখান থেকে আমরা হাইব্রিডাইজেশন পাই গিয়ে dsp2। খেয়াল করে দেখি, একটা d অরবিটাল, একটা s অরবিটাল, 2টা p অরবিটাল। আর আগের বার ছিল একটা s অরবিটাল, 2টা p অরবিটাল, একটা d অরবিটাল, sp2d। এখন কনফিউশন হলো আমি কি sp2d কারেক্ট হিসেবে ধরবো নাকি dsp2 এটা আমি কারেক্ট হিসেবে ধরবো। এই ব্যাপারে যেটা আমরা ধরি যে sp2d এর প্রায়োরিটি বেশি, sp2d এর মানে সঠিক হওয়ার প্রবাবিলিটি বেশি। কারণ কি? কারণ যখন dsp2 হচ্ছে তখন আমাদের একটা ইলেকট্রন জাম্প করছে 3d থেকে 4d তে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর থেকে সে চতুর্থ শক্তি স্তরে চলে যাচ্ছে। তখন এটা কিন্তু আর আমার কিউপ্রিক আয়ন হচ্ছে না, এই আয়নটা হয়ে যাচ্ছে কপার 3+ আয়ন। কথাটা বুঝায় ট্রাই করি। আমরা ইলেকট্রন বিন্যাসটা করলাম কপার 2+ এর। আমার ইলেকট্রন যখন জাম্প করে আরো উপরের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু আমার আয়নটা কপার 2+ এর থাকতেছে না, আয়নটা হয়ে যাচ্ছে কপার 3+ এর। এই জন্য আমরা dsp2 সাধারণত নেই না, এবং আমাদের নরমাল কনসেপ্ট হলো টেট্রাঅ্যামিন কপার সালফেটে যে হাইব্রিডাইজেশন হয় সেটা হলো sp2d হাইব্রিডাইজেশন। আমরা ভ্যাসপার থিওরি সম্পর্কে জানবো। ভ্যাসপার VSEPR। তো এই থিওরিটার ফুল মিনিং হলো যে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। তো ভ্যালেন্স শেল মানে হলো যোজন স্তর, আর ইলেকট্রন পেয়ার মানে হলো যুগ্ম ইলেকট্রন, আর রিপালশন মানে হলো বিকর্ষণ। তা আমাদের এই যুগ্ম ইলেকট্রন জিনিসটা আবার দুই প্রকার। একটা হলো গিয়ে আমাদের বন্ড পেয়ার ইলেকট্রন বা বন্ধন জোড় ইলেকট্রন, আরেকটা হলো গিয়ে আমাদের লোন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন। এই দুই প্রকার যুগ্ম ইলেকট্রন তারা কিন্তু বিকর্ষণ করে, ইলেকট্রনকে আজীবন বিকর্ষণ করে। দেখা যায় একটা মুক্ত জোড় ইলেকট্রন আরেকটা মুক্ত জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে, একটা বন্ধন জোড় ইলেকট্রন আরেকটা বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে, এবং একটা মুক্ত জোড় ইলেকট্রন একটা বন্ধন জোড় ইলেকট্রনকেও আবার বিকর্ষণ করে। কারণ ইলেকট্রন নেগেটিভ চার্জ সবসময় নেগেটিভ চার্জকে বিকর্ষণ করবে। বাট ভ্যাসপার থিওরিটা যেটা বললো সেটা হলো যে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন দুইটার মাঝখানে যে বিকর্ষণ বল কাজ করবে সেই বিকর্ষণ বলের মান হবে গিয়ে সবচেয়ে বেশি, দুইটা বন্ধন জোড় ইলেকট্রনের মাঝখানে যে বিকর্ষণ বল কাজ করবে সেই বিকর্ষণ বলের মান হবে সবচেয়ে কম,
এবং একটা মুক্ত জোড় এবং একটা বন্ধন জোড় ইলেকট্রনের মাঝে যে বিকর্ষণ বল কাজ করবে সেই বিকর্ষণ বলের মান হবে মাঝামাঝি। তো এই থিওরিটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি অণুর আকৃতি ব্যাখ্যা করতে পারি। আমাদের মাঝে মধ্যে এরকম প্রশ্ন মাথায় আসতে পারে যে পানি, অ্যামোনিয়া, মিথেন এই চারটাতেই কিন্তু আমাদের কেন্দ্রীয় মৌলের sp3 সংকরণ হয়, কিন্তু পানির ক্ষেত্রে আমাদের বন্ধন কোণ হলো 104.5 ডিগ্রি, অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধন কোণ হলো 107 ডিগ্রি, আর মিথেনের ক্ষেত্রে বন্ধন কোণ হলো 109.5 ডিগ্রি। তো বন্ধন কোণের ডিফারেন্সটা কেন হয় সেটা কিন্তু আমরা খুব সহজেই এই ভ্যাসপার থিওরি ইউজ করে বের করতে পারি। sp3 সংকরণ যখন হয় তখন কিন্তু বাই ডিফল্ট রুল হলো যে 109.5 ডিগ্রি হবে গিয়ে আমাদের বন্ধন কোণ, কিন্তু পানি আর অ্যামোনিয়ার ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম দেখা যায়, বাট মিথেন এই নিয়ম মেনে চলে। তার কারণটা কি আমরা দেখি। আমরা এখানে তিনটা গঠন দেখাতে চাচ্ছি, যে এখানে হলো কি আমরা মিথেনের গঠন দেখালাম, এখানে আমরা অ্যামোনিয়ার গঠন দেখালাম, আর নিচে আমরা হলো গিয়ে পানির গঠন দেখাচ্ছি। তো যে আমরা যদি এখানে দেখি যে মিথেনের গঠন, এখানে যে চারটা বন্ধন তৈরি হচ্ছে, চারটা বন্ধনে চারটাই আমাদের বন্ধন জোড় ইলেকট্রন বা বন্ড পেয়ার ইলেকট্রন, কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। ঠিক পাশে আমরা অ্যামোনিয়ার গঠনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা এই দুইটা ইলেকট্রনের দিকে যদি তাকাই, এই দুইটা ইলেকট্রন তারা কিন্তু বন্ধন গঠন করছে না, তারা যেভাবে আছে সেভাবেই থাকতেছে, তাদেরকে আমরা বলি মুক্ত জোড় ইলেকট্রন। যে সকল ইলেকট্রন বন্ধন গঠনের সময় সক্রিয় থাকে না তাদেরকে আমরা বলি মুক্ত জোড় ইলেকট্রন। আর এখানে বন্ধন জোড় ইলেকট্রন তিনটা আর মুক্ত জোড় ইলেকট্রন একটা, দুইটা ইলেকট্রন, বাট আমি বলতেছি যে মুক্ত জোড় ইলেকট্রন একটা আর মুক্ত ইলেকট্রন কিন্তু আমাদের দুইটা। তো এখানে মুক্ত জোড় ইলেকট্রন একটা আর বন্ধন জোড় ইলেকট্রন হলো গিয়ে তিনটা। আর পানির গঠনে আমরা যদি দেখি, এখানে আমাদের বন্ধন তৈরি হচ্ছে দুইটা, সুতরাং আমার বন্ধন জোড় ইলেকট্রন দুইটা, আর দুইটা ইলেকট্রন ফ্রি পড়ে রয়েছে, তাদের কোনো ব্যবহার নাই, তাদেরকে আমরা বললাম মুক্ত জোড় ইলেকট্রন। এখন এই লোন পেয়ার, বন্ড পেয়ার বা মুক্ত জোড় বন্ধন জোড়ের সংখ্যা জেনে আমার কি লাভ। এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই মিথেনে, সুতরাং আমরা বলতে পারি মিথেনে আমার এই যে তিন প্রকার বিকর্ষণ বল, তার ভিতর শুধুমাত্র আমার বন্ধন জোড় বিকর্ষণ বল কাজ করে, কারণ কোনো মুক্ত জোড় ইলেকট্রন তো আমার মিথেনে নাই। দ্যাটস ওয়াই আমার শুধুমাত্র বন্ধন জোড় বিকর্ষণ বল কাজ করে। মিথেনের যে চারটা বন্ধন তারা একে অপরকে বিকর্ষণ করে sp3 ডিফল্ট যেই কাঠামো, চতুস্তলকীয় কাঠামো, সেই চতুস্তলকীয় কাঠামোতে গিয়ে ফিক্স হয়, এবং আমরা দেখি যে আমাদের বন্ধন কোণ হয় গিয়ে 109.5 ডিগ্রি। অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন একটা, বন্ধন জোড় ইলেকট্রন তিনটা, তাই অ্যামোনিয়ার ক্ষেত্রে আমার বন্ধন জোড় বিকর্ষণ বল তো হয়ই, সেই সাথে মুক্ত জোড় বিকর্ষণ বল হয়, কিন্তু মুক্ত জোড় বিকর্ষণ বল হয় না, কারণ আমার মুক্ত জোড় ইলেকট্রন আছে একটা। তো একটা মুক্ত জোড় ইলেকট্রন অন্য আরেকটা মুক্ত জোড় ইলেকট্রন থাকলে, যদি আমার দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে তখন আমার এই মুক্ত জোড় বিকর্ষণ বল কাজ করবে, বাট অ্যামোনিয়াতে আমার মুক্ত জোড় ইলেকট্রন একটা, দ্যাটস ওয়াই আমার শুধুমাত্র এই দুই প্রকার বিকর্ষণ বল কাজ করে, এবং এই দুই প্রকার বিকর্ষণ বলের জন্য আমার বন্ধন কোণ 109.5 ডিগ্রি হতে কমে দাঁড়ায় গিয়ে 107 ডিগ্রি। জিনিসটা কিভাবে হয় আমরা একটু ব্যাখ্যা করি। ফর এক্সাম্পল, যে এমন একটা যৌগ যার দুইটা বন্ধন আছে, দুইটা বন্ধন আমরা চিন্তা করি, আমার মাথা এটা হলো গিয়ে আমার মুক্ত জোড় ইলেকট্রন, আর আমার দুইটা হাত হলো গিয়ে দুইটা বন্ধন। তা আমি একটা sp3 কাঠামোতে তৈরি যৌগ, তার মানে আমার বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি। তার মানে আমার এই একটা বন্ধন আর এই আরেকটা বন্ধন, দুইটা বন্ধনের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হলো গিয়ে 109.5 ডিগ্রি। তো মুক্ত জোড় ইলেকট্রন, মাথার যে ইলেকট্রন, সেটা আমার হাতের যে ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করবে। তো বিকর্ষণের ফলে আমার দুইটা বন্ধন এরকম কাছাকাছি চলে আসলো, মাথার বিকর্ষণের ফলে হাতের দুইটা বন্ধন কাছাকাছি চলে আসলো। তো যখন দুইটা বন্ধন কাছাকাছি চলে আসলো, বন্ধনের যে ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন, তারা আবার বিকর্ষণ করবে। তার মানে কি, আমার হাত বা বন্ধন দুইটা কাছাকাছি আসবে মুক্ত জোড় ইলেকট্রন আর বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে, আর বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে তারা আবার উপরের দিকে উঠবে। কিন্তু আমি যেই অ্যাঙ্গেলে ছিলাম 109.5 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেই অ্যাঙ্গেলে আমি আর ফিরে যেতে পারবো না। কারণ কি, কারণ এই যে থিওরিতে বলল যে মুক্ত জোড় ইলেকট্রন বন্ধন জোড়কে যতটুকু বিকর্ষণ করে, বন্ধন জোড়কে তার চেয়ে কম বিকর্ষণ করে, অর্থাৎ মাথা হাতকে যতটুকু বিকর্ষণ করে নিচের দিকে নামায়, হাত দুইটা একে অপরকে বিকর্ষণ করে ততটুকু উপরে উঠাতে পারে না।
অর্থাৎ আমি যেই পজিশন থেকে স্টার্ট করছি, নিচে নামলাম, আবার উপরে উঠলাম, বাট আগের পজিশনে আমি যেতে পারতেছি না। এখানে একটা অ্যাঙ্গেল কমে যাচ্ছে এবং ওই অ্যাঙ্গেলটা হলো কি আমার 2.5 ডিগ্রি অ্যাঙ্গেল কমে যায়, এজন্য আমার বন্ধন কোণ হয় 107 ডিগ্রি। পানির ক্ষেত্রে আমার 3 প্রকার বিকর্ষণ বলই কাজ করে, কারণ পানিতে মুক্তজোড় ইলেকট্রন দুইটা, তারা একে অপরকে বিকর্ষণ করে। মুক্তজোড় ইলেকট্রন প্রতিটা বন্ধনজোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে, আবার বন্ধনজোড় ইলেকট্রনগুলি একে অপরকে বিকর্ষণ করে, এবং পানির ক্ষেত্রে বন্ধন কোণ আরো হ্রাস পায় এবং সেখানে আমরা দেখি বন্ধন কোণ হয় গিয়ে আমাদের 104.5 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি যে মিথেন, অ্যামোনিয়া এবং পানি 3 ক্ষেত্রেই আমাদের sp3 হাইব্রিডাইজেশন হয়, কিন্তু তিনটারই বন্ধন কোণ ডিফারেন্ট এবং এটার মেইন কারণ হলো মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণ। এবং এই অ্যাঙ্গেল যে ডিফারেন্ট হয়, এই ডিফারেন্সটা আমরা খুব সহজেই বুঝতে পারি ভেসপার থিওরি অনুযায়ী, যেই থিওরিতে যেটা বলে যে মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণের মান নরমাল বন্ধনজোড় ইলেকট্রনের বিকর্ষণ মানের চেয়ে বেশি।